ধন্যবাদ আপনাকে বিশেষ একটা দিবসে আবারও একসাথে বসার সুযোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আলো পরিবারকে আহ, এ ধরনের তথ্য প্রযুক্তি নির্ভর সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার জন্য। আমি মনে করি যে এটা বিষয়ভিত্তিক সচেতনতা তৈরি করা এবং আমাদের যে ডিউটি বেয়ারার যারা আছে, দায়িত্বে আছেন, তাদেরকেও এই বিষয়ে আগ্রহী করে তোলা এবং নীতিগুলো পরিবর্তনের ক্ষেত্রেও তারা তখন মনোযোগী হবেন বলে আমি আশা করছি এই ধরনের আলোচনার মধ্য দিয়ে। স্বচ্ছতা তৈরি হয় এবং এই বিষয়ে যে আপনি শুরুতেই বলছিলেন স্টিগমার বিষয়টা আছে, সেটাও আমরা অ্যাড্রেস করতে পারবো এই আলোকপাতের ভেতর দিয়ে। আজকে হলো 23 জুলাই, 2007 সাল 23 জুলাই। একজন মানবাধিকার কর্মী, তিনি নিজেই একজন মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। তিনি কুষ্টিয়ার কুমারখালীতে তার বাড়ি। আহ, ওনার নাম মহসিন সিদ্দিক লুলু। আহ, 1974 সাল থেকে উনি তার এলাকায় এবং তার আশেপাশের মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে সমাবেশ করতেন প্রতি বছর একবার করে। এটা পরিবেশ পরিস্থিতি, তাদের আর্থিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে তারিখটা নির্ধারিত হতো। সেটা শিরোনাম তিনি করতেন আহ জাতীয় পাগল সম্মেলন। যদিও পাগল শব্দটা ইতিবাচক নয় এবং এটা একটা নেতিবাচক শব্দ। আহ, বাংলাদেশে মনোসামাজিক প্রতিবন্ধিতা নিয়ে কাজ করে এরকম একটা জাতীয় সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার, অ্যাকশন অন ডিসেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা তার কার্যক্রমকে ফলো করছিল এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে হানিফ সংকেতের উপস্থাপনা প্রযোজনায় ওনার যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটার কোনো একটি পর্বে এই জাতীয় পাগল সম্মেলনকে ফোকাস করে পর্বটা তৈরি করা হয়। মহসিন সিদ্দিক লুলুর সাক্ষাৎকার থাকে, ওখানে যারা অংশগ্রহণ করে তাদের মতামত থাকে, স্থানীয় লোকজন এটা নিয়ে কি ভাবছে, স্থানীয় প্রশাসন কি ভাবছে, সেগুলো নিয়েও উনি প্রতিবেদনটা তৈরি করেন। যেহেতু মহসিন সিদ্দিক লুলু নিজেই একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন, ওনার ডিসঅর্ডারটার ধরন ছিল ভিন্ন। উনি সরকারি চাকরিজীবী। কিছু মানসিক ডিসঅর্ডার আছে যেগুলো আসলে আহ ঋতুর সাথে সম্পর্কিত। যে শীতকালের পাগল, গরমকালের পাগল বলে, কিংবা বিশেষ কিছু মোমেন্টাম আসে যিনি মনোসামাজিক সংকটের মধ্যে থাকে, তার সেই পিরিয়ডটাতে সে স্বাভাবিক থাকে না, নানান ধরনের চ্যালেঞ্জ ফেস করে। সে কারণে এটাকে আসলে সাইকো সোশ্যাল প্রবলেম বলে। তার সাইকোলজিক্যাল মোমেন্টামটাকে সোসাইটির মধ্য থেকে আমরা যারা আছি তারা তার জন্য আসলে বেরিয়ার করেছি। সে কারণে এটাকে সাইকো সোশ্যাল চ্যালেঞ্জড পিপল বলা হয়। সমস্যাটা তার না, এই জিনিসটা যে কোনো মানুষের যে কোনো সময় আসতে পারে। এটা স্বাস্থ্যবিজ্ঞানের, মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক বিশ্লেষণ। মহসিন উনি সিদ্দিক লুলু জি, যেহেতু সরকারি জব করতেন, ওনার যখন এই মোমেন্টামটা আসতো তখন ওনার কলিগরা ওনাকে ছাড় দিতেন,
যে আপনি ঠিক আছে এই মোমেন্টামটাতে আপনি অফিসে আসবেন না, আপনি আপনার কাজটা করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সুযোগটা সরকারিভাবেই করা আছে। তো মহসিন সিদ্দিক লুলু এই মুভমেন্টটা পরিচালনা করছিলেন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে সংগঠিত করছিলেন। এই যে সংগঠিত করার প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় উনি যে সম্মেলনটা জাতীয় পাগল সম্মেলন নামে করতেন, এটাকে এডিডি তাকে পরামর্শ দিয়ে সেটার নাম পরিবর্তন করে করলেন জাতীয় মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি সম্মেলন। এটা 2005 এবং 2006 এডিডির সহযোগিতায় পরামর্শে কুমারখালীতে কুষ্টিয়ায় আয়োজন হয়। 2007-এ এই মানবাধিকার কর্মী তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে যান। তাকে শ্রদ্ধা জানিয়ে তার এই লড়াইটা, এই যে মানবাধিকারের, মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে, নীতি পলিসি তৈরি করার ক্ষেত্রে তার যে পরামর্শ, তার স্পষ্ট কথা ছিল যে লুনাসি অ্যাক্ট 1912 সালে ব্রিটিশদের করা, সেটা বাতিল করে বাংলাদেশে একটা নতুন আইন তৈরি করতে হবে, যেটা বাংলাদেশের জলবায়ুর সাথে যাবে, বাংলাদেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির সাথে উপযোগী হবে, বাংলাদেশের অন্যান্য আইন এবং পলিসির সাথে এটা সাংঘর্ষিক হবে না, এমন একটা পলিসি চাই রাষ্ট্রীয়। সেটা এডিডি যখন দায়িত্ব নেয়, এডিডি তখন আপনি জানেন যে জাতিসংঘের একটা কনভেনশন আছে ইউএনসিআরপিজি, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে, ওইখানে প্রতিবন্ধিতার ধরন হিসাবে সাইকোসোশ্যাল ডিসেবিলিটিটাকে অ্যাড্রেস করেছে। সে সময়ে বাংলাদেশেও একটা আইন ছিল, জাতীয় প্রতিবন্ধী কল্যাণ আইন। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করতাম, তাদের সাথে কাজ করতাম, তারা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে অ্যাডভোকেসি করা, যেটা কল্যাণ বলা যাবে না, এটাকে অধিকার বলতে হবে। বাংলাদেশে এখন সেই রিভাইজড একটা হলো জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন। এই কাজটা সারা দেশে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে তাদের একটা জাতীয় নেটওয়ার্ক আছে, NFOWD, ন্যাশনাল ফোরাম ফর অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ অর ফর ডিসেবিলিটি। NFOWDর নেতৃত্বে অনেকগুলো থিম করা হয় নেচার অফ ডিসেবিলিটি অনুযায়ী। একটা থিম ছিল সাইকোসোশ্যাল ডিসেবিলিটি, সেটার সদস্য সচিব ছিলাম আমি উৎসের প্রতিনিধি হিসাবে, এবং আমাদের আহ্বায়ক ছিলেন বদরুল মান্নান, তিনি একজন বিমান কর্মকর্তা, তার সন্তানও মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন, সে কারণে উনি এই মুভমেন্টের সাথে যুক্ত হয়েছেন, ওনাদের একটা সংগঠনও ছিল। জাতীয় প্রতিবন্ধী ফোরাম 2007-এর শেষের দিকে, উনি 23 জুলাই মারা যান, দিকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের লাইন মিনিস্ট্রি হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাবনা দিয়েছি যে 23 জুলাই আগামী বছর থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হবে। কারণ দেশে কোনো মানসিক স্বাস্থ্য দিবস নেই। হাজারো দিবস আছে যেগুলো আন্তর্জাতিক দিবসের পাশাপাশি একটা জাতীয় দিবস থাকে। এখন জাতীয় দিবসের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা তো হচ্ছে এটা থাকলে, উদযাপন হলে, এটাকে কেন্দ্র করে ল পলিসিতে যারা থাকে, রেসপন্সিবিলিটিতে যারা থাকে, সাংসদ যারা থাকে, তাদের একটা ভাবনা আসে, অন্তত দিবসটাকে কেন্দ্র করে বসে এবং সেটাকে কেন্দ্র করে ওই ইস্যুতে আলোচনা, পর্যালোচনা হয়। এটা একটা সুযোগ তৈরি করে ওই বিষয়ে একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য ল পলিসি। যারই ধারাবাহিকতায় আমাদের দেশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর সারা পৃথিবীতে পালন হয়, কিন্তু বাংলাদেশে দ্বিতীয় মঙ্গলবার এপ্রিলের প্রতি বছর জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে পালন। তো আমরা এখানে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস নাই, কিন্তু আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস হচ্ছে 10ই অক্টোবর। এই দিবসটা যে থিমটি করা হয় সেটা আসলে ইন্টারন্যাশনাল কনটেক্সটের বিবেচনায় হয়।
বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের জাতীয় দিবস থাকলে বাংলাদেশের সিচুয়েশনকে বিবেচনা করে এখানকার সামগ্রিকতাকে বিবেচনায় রেখে থিম ঠিক করে প্রতিপাদ্য ঠিক করে আরেকটা দিবস পালন হবে, সেই ক্ষেত্রটা প্রস্তুত হবে। এবং সেই দিবসটা অবশ্যই মহসিন সিদ্দিক লুলুর মৃত্যু দিবসকে তারিখটা নির্ধারণ করে আমরা করতে চাই, যেহেতু সারা দেশের সংগঠনরা সরকারকে প্রস্তাব দিয়েছে এবং এটার জন্য আমরা ন্যাশনালি কিছু ক্যাম্পেইন শুরু করি। উৎস থেকে আমরা যেহেতু থিয়েটার করি, আমরা মনোলোক নামে একটা নাটক তৈরি করেছি আহমেদ কবিরের রচনায়, যেখানে 10 জন প্রতিবন্ধী ব্যক্তি অভিনয় করেছে বিভিন্ন চরিত্রে, যারা এই নাটকটার মাধ্যমে তাদের মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, পারিবারিক অধিকার, শিক্ষাক্ষেত্রে অধিকার বিভিন্ন বিষয় তুলে এনেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আমরা মঞ্চায়ন করেছি। সেই সময় সরকারের 2 জন মন্ত্রী, 1 জন উপমন্ত্রী এই প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং ওনারা ওনাদের স্পিচে ডিক্লারেশন দিয়েছেন যে এই দিবসটা যেন সরকারিভাবে পালন হয়, তার জন্য ওনারা যে আইনগত ব্যবস্থা নেওয়া, বিভাগীয় সিদ্ধান্ত নেয় এগুলো নেবেন। এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম তখন পার্লামেন্টারিয়ান ককাস অন ডিসেবিলিটি নামে 30 জন সাংসদকে নিয়ে একটা কমিটি করেছে। তাদের সাথেও আমরা এই বিষয়ে দেন দরবার অ্যাডভোকেসি করলাম। তারা তখন এটা সংসদে আলোচনা করলেন এবং লাইন মিনিস্ট্রিকে দায়িত্ব দিলেন। লাইন মিনিস্ট্রি মনোসামাজিক প্রতিবন্ধীদের জন্য এখন তার একটা ওয়েবসাইটে আছে, আপনি দেখবেন যে থেরাপিউটিক পলিসি ল এরকম একটা যেমন করেছে, তেমনি এই দিবসটা উদযাপনের জন্য ওনারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরই আমরা বেসরকারিভাবে পালন করতে থাকলাম সারা দেশে প্রতিবন্ধী ফোরামের সংগঠনগুলো। এবং 2021 সালে করোনার পরে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী ফোরামকে একটা গ্র্যান্ট দিল যে এতদিন তো তোমরা আয়োজন করেছো, এখন আমরা এটা জয়েন্টলি আয়োজন করতে চাই। আচ্ছা। তো সেই বছর থেকে সরকারিভাবে পালন। আপনি দেখবেন যে একটা পোস্টার আমি ব্যবহার করি, যেখানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এটা প্রকাশ করেছে। এটা একটা কমন এবং করোনার পিরিয়ডের পরের একটা সাইকেলকে দিয়ে করা হয়েছে। জি। যেকোনো মনটার এন্ড রেজাল্ট হচ্ছে অরাজকতা, যেটা আসলে অর্ডারে আর থাকবে না, ডিসঅর্ডার হয়ে ডিসঅর্ডার হয়ে যাবে। যারা আচ্ছা। আছে, যারা এর ভুক্তভোগী তাদের মধ্যেও নানান ধরনের ডিসঅর্ডার আসে। তো সেটাকে গুরুত্ব দিয়ে মনোসামাজিক প্রতিবন্ধিতার পরিমাণ কমিয়ে আনার জন্য 23 জুলাইকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে এখন বাংলাদেশে পালন করা হয়। এবং এই দিবসকে কেন্দ্র করে মিডিয়াগুলো নানান ধরনের কর্মসূচি। প্রতিবন্ধিতা বিষয়ক সমস্যা নিয়ে খবরপত্র তৈরি করে, সম্পাদকীয় উপসম্পাদকীয় তৈরি করে। জয়েন করো আজকে মনে যেমন হয়, আপনি তুমি আর এই ইয়াসিন। দিবস উপলক্ষে এরকম একটা অনলাইন প্রোগ্রাম করছেন। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ দিবসটা উদযাপন করেছে। পাশাপাশি 3টা প্লেব্যাক থিয়েটার সেশন তারা করেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তারা বিইং স্টুডেন্ট হিসেবে কি ধরনের মানসিক চাপের মধ্যে থাকে, সেখান থেকে তারা কিভাবে রিলিজ হতে পারে, পরিত্রাণ পেতে পারে। সেক্ষেত্রে এই ক্রিয়েটিভ আর্ট মিডিয়ামটা ভিত্তিক যে প্লেব্যাক থিয়েটার প্রক্রিয়া, সেটার ভেতর দিয়ে এটা হয়েছে। এটা আমাদের মাস্টার্স এর অ্যাপ্লাইড থিয়েটার স্ট্রিমের 3 জন স্টুডেন্ট এটা কন্ডাক্ট করেছে এবং অনার্স এর এবং মাস্টার্স এর আরো 7 জন স্টুডেন্ট এখানে প্লেব্যাকার হিসেবে, মিউজিশিয়ান হিসেবে কাজ করেছে। তো এরকম জাতীয় প্রতিবন্ধী ফোরামের বিভিন্ন সংগঠন সারা দেশেই নানানভাবে দিবসটা উদযাপন করছে, যাতে সচেতনতা বাড়ে, স্টিগমার পরিমাণ কমে আসে এবং দাতা সংস্থাগুলো, বিশেষ করে আইএনজিও গুলো, আমাদের দেশে যারা সিএসআর ফান্ডিং করে, তাদের যেন মনোযোগ আকর্ষণ করা যায় যে এটা একটা আনটাচড এরিয়া, যেখানে ডাটা শুনলে গা শিউরে ওঠে। মানে এখানে সেই পরিমাণ বরাদ্দ নেই। আমি তথ্যের জন্য বলি, জাতীয় বাজেট যা হয়, আমাদের স্বাস্থ্য খাতে যা বরাদ্দ থাকে তার 0.4% মাত্র বরাদ্দ হয়
মানসিক স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য, 0.4। যা হ্যাঁ, যা আসলে আমাদের পাবনায় যে মানসিক হাসপাতাল আছে, ঢাকায় যে মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, এইটার কর্মচারীদের ডাক্তারদের বেতনই দেয়া সম্ভব হয় না এই টাকা। কি করে এই দুইটা অবকাঠামো ম্যানেজমেন্ট হয় সেটা খুবই হাস্যকর। এখন সরকার, পরিবর্তিত সরকার নানান ধরনের সংস্কার করছে, ল পলিসি, সেখানে স্বাস্থ্য খাতের যে আপনার কমিটি করা হয়েছে সেখানে একজন মনোবিজ্ঞানী রাখেন, সেখানে একজন এক্সপ্রেসিভ সাইকোথেরাপিস্টকে রাখেনি, সেখানে একজন ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্টকে রাখেনি, তাহলে আবার এটা ইগনোর হবে। এবং আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে যারা এমবিবিএস পড়ে বের হয় তারা মানসিক রোগ নিয়ে পড়ে না, কারণ ওইটা 10 মার্কস ঐচ্ছিক। ফলে যারা এমবিবিএস করে বের হয় সে তো একদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জয়েন করে। তার যখন মিনিমাম ক্যাপাসিটি নো হাউ থাকে না মেন্টাল ইলনেস নিয়ে, সাইকোসোশ্যাল ডিসঅর্ডার নিয়ে, মনোসামাজিক প্রতিবন্ধিতা নিয়ে, তার কাছে ক্লায়েন্ট আসলে সে কিভাবে ফেস করবে? তো মিসলিডেড হয় এবং সেটার আসলে ডায়াগনোসিসটাই ভুল হয়। এতে রোগী বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হয়। এবং মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলে যে মোট মানসিক রোগের শারীরিক প্রভাব হচ্ছে 19%, মানসিক সমস্যা। তো কারো মাথা ব্যথা করছে, সে গেল, এই মাথা ব্যথার রুট কজ যে মেন্টাল কোনো ইস্যু, সেটা কিন্তু ওই ডাক্তার এমবিবিএস এ কভার করতে পারে না। তো আমরা এইটাও অ্যাডভোকেসি করছি। আমাদের এই অ্যাডভোকেসির ফলাফল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ফেডারেশন বাংলাদেশ গভর্নমেন্টকে একটা বড় ধরনের অঙ্ক দিয়েছে, যেটার মাধ্যমে সব এমবিবিএস ডাক্তারকে 15 দিন ধরে ঢাকায় বুয়ের অর্থায়নে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রধান 10টা মানসিক রোগ তাদেরকে শেখানো হচ্ছে এবং এটা তার পোর্টফোলিওতে যুক্ত হচ্ছে। কিন্তু কতজন ডাক্তারকে কতদিনে কাভার হবে? আবার এই সামান্য এই নলেজটাও নাই মামার চাইতে কানা মামা ভালো, আপু এগিয়ে আসছে বলে এই কাজটা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এখান থেকে সাইকিয়াট্রিস্ট যারা বের হয়, যারা মেডিকেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করবে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের, তাদের পরিমাণ খুবই নগণ্য এবং পরিসংখ্যান শুনলে হাসি পাবে। প্রশ্ন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জি। 350 সাইকিয়াট্রিস্ট আছে বাংলাদেশে, যার মধ্যে বলা হয় যে 150 জন বাই দিস টাইম এক্সপায়ার্ড, তারা মারা গেছেন, ওনাদের বয়স হয়ে গেছে। 150 জন। আচ্ছা। 150 জন। আর এটা আমাদের স্টেটমেন্ট, সরকারের statement। সরকারি স্টেটমেন্ট। বাকি যারা আছে তাদের মধ্যে আরো 50% হচ্ছে দেশের বাইরে চলে গেছে, কারণ বাংলাদেশে পদায়ন নাই সাইকিয়াট্রিস্টদের। যেসব হেলথ সেক্টর আছে সেখানে তাদের পদবি নাই, ফলে তারা এখান থেকে নিজেদের স্কিপ করছে। আবার বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে কোনো ল পলিসি ছিল না, ফলে সেক্টরটা না ঘরকা না ঘাটকা অবস্থায় ছিল। ফলে এমবিবিএস করে এফআরসিএস করার সময় যে সাইকিয়াট্রি পড়বে সেই আগ্রহটাও মেডিকেল স্টুডেন্টদের আসে না। এখানে আবার এখানে দেশে গুরুত্বপূর্ণ দেশে যে একটা প্রশ্ন আপনার কাছে আমি জিজ্ঞেস করতে জি চাই, যে জি ঐতিহাসিকভাবে আপনি বললেন যে স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত শুধুমাত্র 350 জন সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে? জি জি ঐতিহাসিকভাবে কেন আমাদের এই অঞ্চলে, আমি বলবো সাউথ এশিয়া কনটেক্সট এবং বাংলাদেশের কনটেক্সটে, ঐতিহাসিকভাবে আপনার কি মনে হয় যে কি কারণে এটা অবহেলিত, অবহেলা কেন করা হয়? অবহেলিত এই কারণে হচ্ছে, একটা হচ্ছে ল পলিসি যারা নির্ধারণ করবে তাদের কাছে ফিজিক্যাল হেলথটাই ইম্পর্টেন্ট, মেন্টাল হেলথটা ইম্পর্টেন্ট না, বিবেচনা পায় না, যেহেতু এটার কোনো ভিজিবিলিটি নাই। দ্বিতীয়ত হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ধরেন সাইকোলজিতে কলেজে পড়ে যারা, 141টা কলেজে সাইকোলজি আছে, সরকারি কলেজ। করোনার পরে আমার জানা মতে প্রায় 53টা কলেজে সাইকোলজি বিভাগটাই বন্ধ হয়ে গেছে, কারণ স্টুডেন্ট ভর্তি হয় না। সে আচ্ছা। কেন অনার্স মাস্টার্স করবে? তার তো জব মার্কেট নাই।
সরকার তো কোনো পোস্ট ক্রিয়েট করে না। যেখানে মাত্র 0.4% বরাদ্দ রাখে বাৎসরিক বাজেটে দেশে, তাও টোটাল বাজেটের না, স্বাস্থ্য খাতে যা বরাদ্দ দেয় তার 0.4%, সেই টাকা দিয়ে যে বললাম কিছুই হয় না। তাহলে শূন্য পদায়ন দশমিক কোত্থেকে হবে? শূন্য এবং দশমিক চার শতাংশ যাও আছে সেটা হলো এই যে মেডিকেশনের সাইকিয়াট্রিস্টদের পদ আছে, সাইকোলজিস্টের পদ নাই, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পদ নাই। এই যে সারা বিশ্বে অল্টারনেটিভ কাউন্সিলিং, সাইকোথেরাপি, গ্রুপ সাইকোথেরাপির, অ্যাকশন থেরাপি, যে নানান পদ্ধতি ইনভেন্ট হয়েছে, প্র্যাকটিস হচ্ছে, সেগুলোকে এখানে পঠন পাঠনে আনা হয়। জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, সাইকোলজি বিভাগ, সেখানে বিষয়গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তাও আমরা উৎসের মাধ্যমে অ্যাডভোকেসি করি। দেশের এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করছি এই সেক্টরিয়াল আপনার প্রফেশনাল ডেভেলপ করার জন্য। কারণ ওয়ান টু ওয়ান মেথডে যারা কাউন্সেলিং করেন সাইকোলজি থেকে পড়ে, তাদের সংখ্যাও হাতে গোনা, 250 জন। দেশ সারা ক্লিনিক্যাল দেশব্যাপী সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে কয়জন? কিন্তু ক্লিনিক্যাল আচ্ছা সাইকোলজি খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12-13 বছর হবে, এবং প্রতি বছর ইন্টার্ন সহ করে হয়তো হাতে গোনা 8-10 জন দেশে টিকে। কিন্তু এত বড় জনগোষ্ঠীর একটা দেশে যদি সার্ভিস প্রোভাইডার প্রফেশনালের এই চিত্র হয়, সেটা তো খুবই হতাশাজনক। তাহলে ল পলিসিতে কোথায় কোথায় চেঞ্জ আসলে এই সেক্টরিয়াল প্রফেশনালদের গুরুত্ব বাড়বে, জব মার্কেট ক্রিয়েট হবে, এবং সার্ভিসের কোয়ালিটি ডেভেলপ করার জন্য কি কি করা যেতে পারে। আমরা বহির্বিশ্বের অ্যাডভান্স যে মনোবিজ্ঞানের টেকনোলজি গুলো, টেকনিক গুলো, সেগুলো এখানে নিয়ে আসতে পারি। আমাদের কারিকুলাম সিলেবাস গুলোকে আমরা আপ টু ডেট করতে পারি। তাহলে হয়তো একটা জনবল তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। আমরা উৎসটা যখন শুরু করি, তখন আমরা ইউনিট থিয়েটার কনসেপ্টে কাজ করতাম। আমাদের কিছু থিয়েটার ইউনিট ছিল যারা থেরাপিউটিক আসপেক্টে কাজ করত, কোথাও সাইকোড্রামা, কোথাও সোশিও ড্রামা, আর্ট থেরাপি, মিউজিক থেরাপি, ড্রামা থেরাপি, প্লেব্যাক থিয়েটার, শ্যাডো থেরাপি, আমরা এগুলো ব্যবহার করে করে কাজ করছি। আমাদের সেই এক্সপেরিয়েন্সটাকে আমরা আহ, আরো সমৃদ্ধ করার জন্য 2003 সাল থেকে ন্যাশনাল থেরাপিউটিক থিয়েটার ওয়ার্কশপ নামে ইন্টারন্যাশনাল ট্রেনারদের ইনভাইট করে কাজটা শুরু করব। নিজেদের ক্যাপাসিটিও আরো বাড়াবো একাডেমিক ভাবে, তাদের সুপারভিশন নেব। পাশাপাশি হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ যারা পাবলিক ইউনিভার্সিটিতে নাটকের বিভাগ, সঙ্গীতের বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, সাইকোলজি বিভাগ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, তাদেরকে এটার সাথে এনগেজ করার চেষ্টা করেছি। ফলে এই যে আমাদের বিগত 20 বছরে ন্যাশনাল থেরাপিউটিক থিয়েটার ওয়ার্কশপের মাধ্যমে যারা এই বিষয়ের কলা কৌশলগুলো জেনেছে, তারা নিজ উদ্যোগে এখন দেশের বাইরে যাচ্ছে, এমএস করছে, এক্সপ্রেসিভ সাইকোথেরাপির বিভিন্ন টেকনিক শেখার জন্য। লাফটার থেরাপি নামে একটা কোর্স আছে বাইরে। হাসিটা কিভাবে বিজ্ঞান ভিত্তিক হলে, মনস্তাত্ত্বিক হলে, এবং এই প্রসেসের ভেতর দিয়ে একজন ক্লায়েন্টকে নিলে তার ভিজিবিলিটি এবং আপনার যে ডিসঅর্ডার, এটাকে রিকভার করতে সে সমর্থ হবে। হাসির এভাবে মাধ্যমে আসলে থেরাপি জি 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 গ্রুপ সাইকোথেরাপির মাধ্যমে যদি কাজ করা যায়, তাহলে হচ্ছে আমরা যেহেতু জনবসতিপূর্ণ এলাকা, আমাদের অনেক মানুষের চাহিদা আছে, তাদেরকে আমরা কাভারেজে আনতে পারবো। ওয়ান টু ওয়ান পদ্ধতিতে এটা সম্ভব হবে না, কারণ আমাদের ওয়ান টু ওয়ান পদ্ধতির রিসোর্সের ঘাটতি আছে। এবং যদি আমার অনেককে কাভার করতে হয়, গ্রুপ অ্যাপ্রোচের টেকনিক গুলোকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। উৎস সেই কাজটা করার চেষ্টা করছে। পাশাপাশি উৎস আমাদের যে লেসন লার্ন, এগুলোর ভিত্তিতে আমরা রেসপন্স করছি। ধরেন সিডোরের পরে, আইলার পরে, রাঙামাটিতে পাহাড় ধসের পরে, রানা ট্রাজেডির যে ভবন ধসে পড়েছে, সাবার ট্রাজেডি, সেখানের পরে, এখানে আপনার মিরসরাই ট্রাজেডির পরে আমরা সাইকোসোশ্যাল ক্যাম্প করেছি কমিউনিটি গুলো, জি যেন ওই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, সেটা মানব সৃষ্ট হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক, তাদের যে লস হয়, তাদের যে সাইকোসোশ্যাল ডিফর্মিটি আসে, সেগুলোকে যেন তারা ম্যানেজ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে,
এবং এই বিষয়ে যেন স্টিগমা তৈরি না হয়, তার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েটার শুরু করছি। অত্যন্ত মেন্টাল হেলথ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করেছিলেন যে পরিসংখ্যানে আছে যে 96% আমাদের শরীরে যে রোগ ব্যাধি তা আমাদের মানসিক দুর্বলতা মানে মানসিক রোগ থেকেই আসে। তো সরকারি পরিসংখ্যানে নিশ্চয়ই তা আছে। অবশ্যই আছে। তারপরও তারপরও স্বাস্থ্য ব্যবস্থায় এই নিয়ে কোনো পরিকল্পনা নেই কেন? শুধু এনজিও বা বেসরকারি সংস্থাগুলো কেন কাজ করছে এবং সরকারি কোনো হস্তক্ষেপ নেই কেন এখানে? মানে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই সেক্টরের প্রফেশনালদের রাখা হয় না পলিসি ডেভেলপমেন্টের সময়, কিংবা আচ্ছা। ধরেন ভুক্তভোগী মানুষের প্রতিনিধিত্ব সেখানে থাকে না। ওনারা হয়তো এসি রুমে বসে গত বছর 1% ছিল, এই বছর আরেক % বাড়ালাম, কিন্তু এই সেক্টর নিয়ে সরকারি পর্যায়ের যে গবেষণা, সেই গবেষণাটাও পরিপূর্ণ না। এবং সরকারি গবেষণার পরিসংখ্যান শুনলেও মানুষ হিমড়ি খাবে, তারপরেও সেখানে কোনো ধরনের ইনিশিয়েটিভ। কি কারণে আর সরকার করে না? হ্যাঁ, ফলে বরাদ্দ থাকছে না বাজেটে, জি। অবকাঠামো তৈরি হচ্ছে না। প্রতিটা ডিভিশনেই তো একটা করে মেন্টাল রোগীদের সেবা কেন্দ্র। দেওয়ার জন্য একটা হসপিটাল থাকার দরকার ছিল। জি। এবং ইন্টারন্যাশনালি ইউএনসিআরপিডি যেটা বলে সেটা হচ্ছে যে এদেরকে একীভূত করে সমাজের মধ্যে রেখেই চিকিৎসা দিতে হবে। জি। আর প্রাচীন যে পদ্ধতি যে এদেরকে অ্যাসাইলামে রাখো, এদের জন্য আলাদা জঙ্গলে, সমুদ্রের ওই পাড়ে দ্বীপে ভবন করো, সেখানে নিয়ে এদের আটকে রাখো, এদের ওইখানে টর্চার করো, এই পদ্ধতি দিয়ে তো এখন চলবে না। এখন হচ্ছে এদের সমাজের ভেতরে রেখেই, আর্টিকুলেট করেই, তার শারীরিক মানসিক সক্ষমতা অনুযায়ী ওকে আমার রিসোর্স তৈরি করতে হবে, হিউম্যান রিসোর্সে রূপান্তরিত করতে হবে। জি। এবং এটা তার হিউম্যান রাইটস। এবং আমরা ডেভেলপমেন্ট সেক্টরে এসডিজির গোল মিট করার জন্য টার্গেট গ্রুপের সাথে যেই ইনপুট গুলো দিচ্ছি, সেই ইনপুট গুলো প্রপারলি আপ টু দা মার্কেট যাচ্ছে না, ডিউ টু আপনার মেন্টাল হেলথ সার্ভিসটা সেটার সাথে নাই বলে। এসডিজিটা আমি যদি একদম, আমাদের দর্শকদের একটু বোঝাতেন যে এসডিজি জিনিসটা কি? এইটাও আন্তর্জাতিক একটা সূচক জি। নির্ধারণ করেছে পৃথিবীর বিভিন্ন ডেভেলপমেন্ট ফোরাম থেকে। সেটা বাংলাদেশ কিছু কিছু পয়েন্টে সাইন করেছে, কিছু কিছু সাইন করে নাই। যেগুলো করেছে সেগুলো হেলথের তো অনেক কিছু করেছে, হেলথ তাহলে আছে। হেলথের চিত্রটা এমন হবে কেন? সেখানে জি। এখন যে সংস্কার করছে নতুন সরকার, পরিবর্তিত সরকার, আমি তাদের যে পলিসি নির্ধারণ করছে যারা, কিংবা এই কমিটিগুলোতে এই বিষয়টা বোঝেন, এটার প্রফেশনাল কিংবা প্র্যাকটিশনার, তার একাডেমিক হয়তো নলেজ নাই, কিন্তু সে প্র্যাকটিস করে যে এক্সপেরিয়েন্স হয়েছে, সেই এক্সপেরিয়েন্স গুলো নেওয়া দরকার, শোনা দরকার। নট অনলি দ্যাট, আমি এটাও বলবো ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকে এইসব কমিটিতে নিয়ে যায়। জি। যারা ভুক্তভোগী তারা সারা বছর ভুক্তভোগীতে থাকে না, সারা জি। বছর সে আউট অফ কন্ট্রোল থাকে না। জি। তাহলে তার সেফটি, সিকিউরিটি, তার কাস্টাডিটা কি হবে? যেই মোমেন্টামে সে মেন্টাল ইলনেসে থাকে, সেই মোমেন্টামে তার কাস্টাডি কে নেবে? সেই কাস্টেডিয়ান যে হবে, তার আসলে অধিকার কি থাকবে? কতটুকুন সে তার রিসোর্সের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে? জি। সেটাও পলিসিতে আনতে হবে। এবং জি। কেয়ার গিভারদের জন্য স্পেশাল সাপোর্ট থাকতে হবে ফ্রম গভর্নমেন্ট। এটা ভর্তুকি দিতে হবে। অনেক ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। তো হোয়াই নট দিস এরিয়া? এটা আসলে একটা কস্ট কাটিং উচিত। যেটা প্রতিটা, আমার এসডিজি গোলে বলি, আমাদের যে বাংলাদেশের লক্ষ্যমাত্রা আছে 2041 পর্যন্ত, সেটাকেও তো আমি মিট করতে হয়। আমি যদি 5 বছর 10 বছর করে শর্ট প্ল্যান, লং প্ল্যান করি, তো সেগুলোকে রিচ করতে হলেও তো আমার সাপোর্ট লাগবে। 8 এইখানে বছরের একেবারে প্রকল্প। কালো কালো পর্দা বেঁধে বসে থাকলে তো হবে না নীতি নির্ধারক সাংসদদের। এখন যেহেতু সংসদ নাই, সংস্কারের নানান কমিটি উপকমিটি করা হয়েছে, তাদের মনোযোগ আকর্ষণ করছে কিভাবে করা যায়। এই ক্ষেত্রে আমি মনে করি যে
আইএনজিও গুলোর এগিয়ে আসা উচিত, মডেল তৈরি করা উচিত যে আমাদের সাপোর্টে এখানে এরকম একটা সাপোর্ট সেন্টার তৈরি হয়েছে, যেটা মডেল, এটা এবার সারা বাংলাদেশের উপজেলাগুলোতে সরকার যেন মডেলটাকে রেপ্লিকেট করে। আইএনজিওদের ফান্ডিং নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নানান ধরনের সিএসআর ফান্ড আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, এবং এটা আনটাস্ট একটা এরিয়া। এই জায়গায় আসলে এগিয়ে আসতে হবে আমাদের সিএসআর ক্ষেত্রে, এবং সিএসআর বলতে লোকালিও কর্পোরেট কোম্পানি ডোনেশনের কর্পোরেট মাধ্যমে। কোম্পানিগুলো, হ্যাঁ, জি এগিয়ে আসলে হয়তো এগুলোর কিছু মডেল তৈরি হতে পারে। আমরা উৎস থেকে আমাদের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করেছি, রাষ্ট্রীয় পর্যায়ে অ্যাডভোকেসি করার চেষ্টা করেছি। আমরা এই আমরা যে পদ্ধতিটাতে অভ্যস্ত হয়ে উঠেছি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সম্পর্কে, সেটার আমরা আহ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ করছি। সেখান থেকে রিসোর্স তৈরি করার চেষ্টা করছি। আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা একটা কোর্স পরিচালনা করি 2021 সাল থেকে, ত্রৈমাসিক। এটা এক্সপ্রেসিভ সাইকোথেরাপির একটা সার্টিফিকেট কোর্স। জি ওইখানে করার উদ্দেশ্যটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যে পরিমাণ ওরা টর্চার হয়ে আসছে, রেপড হয়ে আসছে, ফিজিক্যালি ডিফর্মিটি নিয়ে আসছে জি সেখানে, এবং একটা কুট্টি ঘরে 10-12 জনের পরিবার থাকে অমানবিক ভাবে, জি সেখানে তো তার মেন্টাল হেলথ ভালো থাকার কথা। সেখানে জি সাপোর্ট দেওয়ার জন্য রিসোর্স পাচ্ছে না আইএনজিওরা। আমাদের মনে হয়েছে যে ওইখানে যদি আমরা এই কোর্সটা চালু করি, ওইখানে সারা দেশের মানুষজন জব মার্কেটের জন্য চলে গেছে, তাদের ক্যাপাসিটি বাড়বে, সে কারণে করেছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে নাট্যকলা বিভাগে আলাদা স্ট্রিম হয়ে কাজ করছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অলরেডি এই বিষয়ক থেরাপিউটিক থিয়েটারের থিওরি এবং প্র্যাকটিক্যাল কোর্স ইন্ট্রোডিউস হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে টপিক হিসাবে পড়ানো হচ্ছে থিয়েটার ফর ডেভেলপমেন্ট কোর্সের আওতায়। এগুলো আসলে এক ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমি বলবো, কিন্তু এগুলো যদি ন্যাশনালি এটাকে যদি ওন না করে, বিল না করে, পলিসিতে পরিবর্তন না আনে, সেটার জন্য প্রপার বাজেট না রাখে, তাহলে কিন্তু এইটার সম্ভব না। আপ টু দ্য মার্কেট যাবে না। তো যারা একটা নীতি নির্ধারক তাদের যেমন দৃষ্টি আকর্ষণ করব, জি এবং আমাদের উন্নয়ন সংগঠনগুলোকে বলবো, মনোযোগ আকর্ষণ করব, আপনাদের টার্গেট গ্রুপের অবশ্যই অবশ্যই মেন্টাল হেলথ ইস্যুটাকে বিবেচনায় নিয়ে আপনাদের পরিকল্পনা, আপনাদের প্রজেক্ট প্ল্যানিং যদি করেন, তাহলে অন্তত প্রথম 2 বছর আপনি আপনার কর্মীদের ক্যাপাসিটি বাড়ান, মেন্টাল হেলথ ইস্যুতে নো হাউটা বাড়ান। সে একজন যে কোনো ক্লায়েন্টের সাথেই কাজ করবে, একজন মাইক্রো ক্রেডিটের ক্লায়েন্টের সাথে কাজ করবে, যে সে যদি সেই মাইক্রো ক্রেডিট যিনি রিসিভার, সে আসলে এই টাকাটা নিয়ে প্রপারলি ইউজ করতে না পারলে তো সে তার দিতে পারবে না একটা খুব অর্গানাইজেশন। ইম্পর্টেন্ট বিষয়, যে আমার কাছে যা মনে হয়, হ্যাঁ, আহ, আপনার যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ না করা হয়, এটা তো প্রতিটা ব্যক্তি যারা এই মানসিক রোগে আক্রান্ত, তারা কিন্তু দেশের সম্পদ। আমি ঠিক আছে। আমি আক্রান্ত শব্দটাও পজিটিভ না। সে আচ্ছা আক্রান্ত হয় না, রোগ সবারই হয়। সেই জি রোগের ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, সোসাইটি তার একসেপ্টেন্স দিচ্ছে না, তার জন্য সব জায়গায় ব্যারিয়ার তৈরি করে রাখছে, সেই কারণে সে ডিপ্রাইভ হচ্ছে, তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। তো আক্রান্ত শব্দ যেমন ব্যবহার করব না, পাগল শব্দ ব্যবহার করব না। আমরা হুম। মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করি। আমাদের দেশে একটা মানে কালচারাল ব্যারিয়ার যেটা আছে, আমি বলবো রিলিজিয়াস ব্যারিয়ারও আছে। যে আপনার যদি উদাহরণ, আপনার কোনো একটা রোগে আপনি বলছেন আক্রান্ত বলবো না, তবে আক্রান্তর অল্টারনেট যদি কিছু থেকে থাকে, মনে করেন যে মেন্টালি ডিপ্রাইভড, মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি, ক্ষতিগ্রস্ত 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 ব্যক্তি, বিপর্যস্ত ব্যক্তি। বিপর্যস্ত ব্যক্তি বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি, ওনাকে নিয়ে যাওয়া হবে হুজুরের কাছে বা পণ্ডিতের কাছে, পুরোহিতের কাছে। ওনাকে বেত্রাঘাত করা হবে, ওনাকে নানান ধরনের তদবির দেওয়া হবে, তবে উনি ভালো হলো না। বাট ওনাকে তারপর দিন শেষে কি করা হবে, শিকল বেঁধে একটি রুমের ভিতরে
বেঁধে রাখা হবে। আমাদের যে মেন্টালিটিটা, আমাদের যে মানসিকতাটা, যে আসলে সবকিছুই জিনভূতের দোষ না, সবকিছুই জিনভূতের দোষ না, কিছু হলেই আমরা বলি জিনে ধরেছে, কুফরি কালাম করেছে, বা বান মেরেছে, জাদুটোনা করেছে। এটা থেকে আমার মনে হয় এই জিনিসটার পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানোর দরকার, সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে আপনাদের প্রশ্ন হবে যে আপনারা তো চট্টগ্রাম ডিভিশনে কাজ করছেন, আপনাদের আপাতত, আলতাফ ভাইয়ের বোধহয় কানেকশনটা দুর্বল হয়ে গেছে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, উৎসর ক্ষেত্রে মানে আপনাদের প্রজেক্ট বেসড, আপনারা চট্টগ্রাম ডিভিশনে কাজ করছেন। আপাতত এই মুহূর্তে চট্টগ্রাম ডিভিশনে কোন ধরনের প্রজেক্ট করছেন? আপনাদের কোনো সেন্টার আছে কিনা যারা সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। আমরা আমাদের অফিসের একটা কক্ষ ব্যবহার করি এই কাজের জন্য। সেটা হচ্ছে রেফারেল সিস্টেমে আসে। আমাদের হটলাইন আছে। আমরা সিটি কর্পোরেশনের ৮টা হাই স্কুল, ২টা কলেজ নিয়ে কাজ করি, ৩টা ওয়ার্ডে কাজ করি। এটা হচ্ছে দিয়াকনিয়া বাংলাদেশের সাপোর্টে আমাদের একটা প্রজেক্ট চলছে, যেখানে স্কুল গোয়িং, কলেজ গোয়িং স্টুডেন্টরা এবং তাদের পরিবারের সদস্যরা, মানে কাপল প্রবলেমের কারণে এটার স্টেজ গিয়ে পড়ে কিন্তু সন্তানের উপর। জি। আবার যারা স্কুল গোয়িং এডুকেশন ইনস্টিটিউশন থেকে তারা আসা যাওয়ার সময় নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, ট্রান্সপোর্টের হয়, কখনো কখনো উইদিন এডুকেশন ইনস্টিটিউশনেও হয়। সেটা টিচার দ্বারা হতে পারে, সিনিয়র স্টুডেন্ট দ্বারা হতে পারে, ক্লাসমেটস এর দ্বারা হতে পারে। এগুলো কিন্তু তাদের কোয়ালিটি এডুকেশনের জন্য বাধা। তো সেখানে যদি আমরা যে এই ধরনের পরিস্থিতির হট পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজেকে কি করে সেভ করবে, এবং সেটা তোমার মেন্টাল যে হ্যাজার্ড তোমার তৈরি করে, সেটা থেকে তুমি নিজেকে কিভাবে ওভারকাম করবে, সেটার জন্য আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে সাপোর্টটা দিই। সেটা ক্লাস ভিত্তিক সেশন হয়, ক্লাসে কমিউনিটিতে আমাদের অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে, ইয়ুথ গ্রুপ আছে, তাদের সাথে আমরা কাজটা করি। তাদের মধ্যে যারা বেশি তাদের সাথে ওইভাবে অর্গানাইজ সেশন হয়, দীর্ঘমেয়াদী কাজ। এটা আমাদের এক ধরনের প্রজেক্ট। আরেকটা হলো যে কোনো ইমার্জেন্সিতে আমরা আমাদের ট্রেন টিম গিয়ে রেসপন্স করে। একজন শিক্ষক সুইসাইড করেছে কোনো একটা স্কুল, জি। কোনো একটা কলেজের ছাত্রকে একজন স্টুডেন্ট পড়ে গেছে, মারা গেছে, তাহলে ওই ২টা শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতিটা কি হবে? সেখানে যে ইমোশনাল ইয়েগুলো, চ্যালেঞ্জ গুলো তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, কলিগদের মধ্যে, সেটাকে তারা কিভাবে ফেস করবে, মিটিগেট করবে, সেটা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবার জন্য আমাদের এই প্রসিডিওর গুলোর ভেতর দিয়ে তাদেরকে আমরা নেয়ার চেষ্টা করি। এটা আমাদের রেজাল্ট হয়। আমরা ধরেন যখন ৯৭-তে প্রতিষ্ঠানটা শুরু করি, তখন আমরা এখানে সুইট বাংলাদেশ, যারা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, তখন তারা জি। বুদ্ধি প্রতিবন্ধী, তাদের সেন্টারে গিয়ে আমরা সাপোর্ট দিতাম। এখানে আপনার আহ ওয়ার্ল্ড ভিশনের যে সেন্টার ছিল সেখানে কাজ করতাম। এখানে ইফসার যে সেন্টার আছে তাদের টার্গেট গ্রুপের সাথে কাজ করতাম। এখানে এসওএস, মানে যারা এতিম শিশু, তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই পদ্ধতি ব্যবহার। এখানে অনেকগুলো এডিকশন রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। এডিকশনটাও হয় কিন্তু এক ধরনের মেন্টাল ইলনেস, ইমোশনাল ডিফিকাল্টিস, এডিকশনে জড়িয়ে। এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি। তাহলে সেখানে এ বিষয়ে কাজ করার জন্য আমরা আমাদের পদ্ধতিতে নিয়মিত পারি না, অনিয়মিত হলেও সেশন করি, অ্যাওয়ারনেস মিটিং করি এবং অথরিটির সাথে অ্যাডভোকেসি কাজ করি। যেমন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গত ৫ বছর ধরে ডে অবজারভেশন করি জয়েন্ট। সেখানে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকরা আসেন। হাইকোর্টের একটা রায় আছে যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যয়ে
মেন্টাল হেলথ সেন্টার এস্টাবলিশ করতে হবে এবং প্রফেশনাল নিয়োগ দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হেলথ সেন্টার আছে, কিন্তু সেখানে কোনো সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া হয় না, সেখানে কোনো সাইকোথেরাপিস্ট নিয়োগ দেওয়া হয়। সেখান করে কিংবা কোনো শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে 1 দিন 2 দিন করে বসে, তার জন্য তাকে কোনো বেনিফিটসও দেওয়া হয়। তাহলে এইভাবে কি একটা সেন্টার চলতে পারে? ইউনিভার্সিটির সার্ভে হচ্ছে গত এক যুগে 18 জন সুইসাইড করেছে, এটা প্রাপ্ত তথ্য অনুযায়ী। যারা মারা গেছে, সুইসাইডাল ইনিশিয়েটিভ নিয়েছে অনেকে, যে আসলে সফল হয় না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট হচ্ছে এখন স্টুডেন্ট ভর্তি করার সময়, কিংবা অনগোয়িং স্টুডেন্টদের হচ্ছে। তার মানে সেখানে এডিকশনের পরিমাণটা এত বেড়ে গেছে, যেটার জন্য বিশ্ববিদ্যালয় অথরিটি আতঙ্কে আছে, প্রেসার ক্রিয়েট করছে স্টুডেন্টদেরকে টুয়ার্ডস ডোপ টেস্টের নাম, নাহলে হলে সিট দিবে না। মানে ড্রাগ টেস্ট ভালো করাচ্ছে। রেজাল্ট হলেও, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা তো মেনে নিলাম আমি, আমার প্রতিষ্ঠানের এই দুর্যোগ চলছে, কেন আমি সেটা করছি না করে আমি একটা ইকুইপ মেন্টাল হেলথ সেন্টার ইউনিভার্সিটিতে করছি না? আমরা বলছি যে আমরা একটা এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সেন্টার করতে চাই, তোমরা আমাদেরকে স্পেস দাও, আমরা সাপোর্ট দিব। আমরা প্রাথমিক যে ব্যয় লাগবে সেটা আমরা আমাদের দাতা সংস্থা থেকে কালেক্ট করে আমরা প্রজেক্ট আকারে করব। গত 5 বছর 6 বছর আমরা যেই অ্যাওয়ারনেস সেশন গুলো সেখানে করেছি, মোটিভেশনাল সেশন করেছি, আমরা যে ডে অবজারভেশনের কাজগুলো করেছি, সেগুলো আমাদের কোনো না কোনো প্রজেক্টের ফান্ডিং এর মাধ্যমে করছি। তাহলে এইটাকে সুসংগঠিত করার জন্য ওয়াই নট ইউনিভার্সিটি একটা বরাদ্দ রাখছে, অথচ স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় তার হেলথ সাপোর্ট দিবে বলে একটা টাকা নিচ্ছে, প্রতি বছরই নিচ্ছে অ্যাডমিশনের সময়। সে টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে? এবং যে হেলথ সেন্টার আছে সেটাতে পর্যাপ্ত চিকিৎসক নাই, পর্যাপ্ত ঔষধ নাই, সেটার তো কোনো ম্যানেজমেন্ট, যথাযথ ম্যানেজমেন্ট নাই। এখানে আমি গুরুত্বপূর্ণ আমার প্রশ্ন। জি শ্রদ্ধেয় শিক্ষককে দেখছি, জি ডক্টর কামার বানু আপাকে, উনি ওই জি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জি আপা যদি কিছু বলেন, যুক্ত করেন, আমার মনে হয় যে আহ, আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আপা এখন কানাডায় থাকে। জি। আপা, আপা কি শুনতে পাচ্ছেন? আপা আপনি একটু অ্যাড করলে আমাদের জন্য ভালো হয়। আপনি আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। বা আপা বলতে না চাইলে অন্য কেউ অ্যাড করতে পারি, আপনার পরিবারের অভিজ্ঞতা, আপনার কমিউনিটির অভিজ্ঞতা, জি। সেক্ষেত্রে। এখানে যদি যদি আমাদের দর্শকরা যারা উপস্থিত আছেন কমেন্ট বক্স অথবা আনমিউট করেও বলতে পারেন, আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে মেন্টাল হেলথ বা মানসিক, আজকে যে আমাদের এই আলোচনা সভায় আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু শুনতে যাব। প্রশ্ন থাকলে অবশ্যই, যদি ইচ্ছুক না হন ভয়েসে বলতে, প্লিজ ফিল ফ্রি, আপনারা টাইপ করতে পারেন মেসেজে, মেসেজ করে আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন। আমাদের এখানে দুইজন অভিজ্ঞ বক্তা আছেন, ওনারা কাজ করেছেন এ বিষয়ে দীর্ঘদিন, এখনো কাজ করছেন। আমরা আজকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে অনেকগুলো পত্রিকায় পত্র বের করেছে, সম্পাদকীয় উপসম্পাদকীয় ছেপেছে। আমি একটা পত্রিকায় একটা লেখা দিয়েছি, স্থানীয় একটা পত্রিকায়, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য গঙ্গা নগরী চট্টগ্রাম। জি এই চট্টগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্ব সিটি কর্পোরেশন, সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করে লেখাটা দিয়েছে যে একটা সিটি কর্পোরেশন তার নগরীর মানুষের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ, কোনো উদ্যোগ নাই, অথচ 41টা ওয়ার্ডে তাদের স্বাস্থ্য কেন্দ্র আছে। তাহলে ওনাদের বাৎসরিক বাজেটে তারা বরাদ্দ রাখছে না কেন? আবার নগরবাসী এই বিষয়ে কথা বলছেন, এলিট নগরবাসীরা এই বিষয়ে কথা বলছে।
মানে এটা যে সাপোর্টটা দরকার এই বিষয়ে কথা বললে আমি নিজেই ফিল পড়ে যাবে, আমি স্টিগমার মধ্যে পড়ে যাব, এই ভয় ও ভীতিটা কাজ করে। কামার বানু আপা যদি কিছু বলেন, অন্য কেউ বলতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাচ্ছিলাম যে আইএনজিও গুলো, আন্তর্জাতিক যে সংস্থানগুলো আছে, বেসরকারি সংস্থানগুলো, তারা অন্য সব এসডিজি গোল নিয়ে ব্যস্ত, এই সেক্টর নিয়ে, মেন্টাল হেলথ সেক্টর নিয়ে তারা এগুচ্ছে না কেন? কি তাদের প্রতিবন্ধকতা? এটা কি আপনার সরকারিভাবে এনজিও গুলো সাপোর্ট পাচ্ছে না, গভর্নমেন্ট সাপোর্ট পাচ্ছে না, কি কারণে আইএনজিও গুলো কাজ করছে না? কারণ আইএনজিও গুলো সারা ওয়ার্ল্ডে নানান ধরনের, যেমন আমি এখন ম্যাসেডোনিয়াতে আছি, এখানে ইউরোপিয়ান ইউনিয়নদের ওদের আন্ডারে অনেকগুলো মেন্টাল হেলথ রিলেটেড অনেক প্রজেক্ট আছে, ক্যাম্প আছে, ইউথ ক্যাম্প আছে, আপনার এরাসমাস প্লাসের আন্ডারে আছে, এটা প্রজেক্ট আছে এরাসমাস প্লাস, ওটার আন্ডারে মেন্টাল হেলথ রিলেটেড অনেক প্রজেক্ট আছে, ইউথ এক্সচেঞ্জ আছে যেটা স্পেসিফিকলি তারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে। তো বাংলাদেশে আইএনজিও গুলো কেন অকার্যকর এই ক্ষেত্রে, মেন্টাল হেলথ ক্ষেত্রে? মানে আমার যেটা অভিমত, আমরা প্রতিষ্ঠানটা গত 3 দশক ধরে পরিচালিত হচ্ছে, আমাদের তো ফান্ডিং সমস্যা হয়নি। এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, আমরা যে কোনো প্রজেক্ট চিন্তা করি সেখানে আমার টার্গেট গ্রুপের মেন্টাল হেলথ একটা কম্পোনেন্ট থাকে। এখন আইএনজিও গুলোর কাছে এনজিও গুলো যে প্রপোজাল দিচ্ছে সে কেন রাখছে না? কারণ মাঠ পর্যায়ে তার কোনো অভিজ্ঞতা নাই, কিংবা কোনো গবেষণা তারা করে না। একটা বেসলাইন সার্ভে করলেই তো হয় তার কমিউনিটিতে, কিংবা তারা যাদের নিয়ে টার্গেট করে কাজ করছে তাদের মেন্টাল হেলথ সিচুয়েশন, কনটেক্সট, কমিউনিটির রিয়ালাইজেশন, এগুলো নিয়ে একটা সার্ভে করলেই তো সে কাজ পেয়ে যাচ্ছে, এবং সেটা মিটিগেট করার জন্য কি কি করতে হবে সে পাচ্ছে, তাহলে সে তার ডোনারকে বলতে পারে। তা আমরা কিন্তু অ্যাকশন এইড দিয়ে শুরু করেছি, প্রায় 10 থেকে 12টা ডোনার গত 30 বছরে আমরা ডিল করেছি। আমাদের যে কোনো প্রজেক্টে এটা বড় একটা কম্পোনেন্ট থাকে। তো সেটা পরিকল্পনা করতে হবে, যারা আমরা কাজ করছি এনজিও গুলো তাদেরকেও করতে হবে আমার মনে হয়। আবার ডোনাররা যেহেতু এটা ফ্রেন্ডলি না তাদের কাছে, আবার এই ফিল্ডে আপনি টাকা দিলেন, এটার আর তো ভিজিবিলিটি নাই। একজনকে ভেতর থেকে আপনি নানান ভাবে পজিটিভ করলেন, মাপার যে পরিমাপক গুলো সেটা এই সেক্টরের মানুষ না হলে সে কিন্তু বুঝবে না। ওই আইএনজিওর মনিটরিং সেল তো এসে দেখবে যে এই মানুষকে যা দেখে গেছি তাই আছে। এখন তাকে অবজার্ভ করার জন্য তার সাথে থাকতে হবে, দীর্ঘ সময় থাকতে হবে। তার আচরণের বিজ্ঞান বলে, মনোবিজ্ঞান বলে, তার আচরণে কি পরিবর্তন আসছে, তার দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আসছে, তার আগে যে ভুলে যাওয়ার পরিমাণ ছিল এখন ভুলে যাওয়ার পরিমাণ কমেছে কিনা, সে ডেইলি লাইফে যে কাজগুলো করে সেগুলো আগের চাইতে এখন স্মুথলি করতে পারে কিনা, নাকি প্রতি বছর আরো তার ডিটোরেট করছে, সেগুলো পরিমাপকের। আমরা যেমন সাইকোমেট্রি করি, সোশিওমেট্রি করি। এখন সাইকোমেট্রিতে অনেকগুলো মেট্রিক্স ব্যবহার হয়, যে আমি একে 2 মাস ধরে সাপোর্ট দিলাম, থার্ড মাসে আমি যদি তার সাইকোমেট্রি করি, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কি হয়েছে, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি হয়েছে, তার অ্যাটিটিউডের চেঞ্জ কি আছে, সেটা তখন অ্যাসেস করে বের করতে পারছি। এবং আমাদের কিছু প্রজেক্ট আছে যেগুলো আমাদের দাতা সংস্থারা মনিটর করার জন্য, এটাকে ইভালুয়েট করার জন্য ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে পাঠায়। আমাদের ধরেন হার্ট প্রজেক্টের আপনি যদি 3টা ইভ্যালুয়েশন হয়েছে, ইভ্যালুয়েশনের একটা ইভ্যালুয়েশন ইন্টারন্যাশনাল ফেলোরা এসে করছে, যাদের সাইকোসোশ্যাল ফিল্ডের এক্সপেরিয়েন্স আছে তারা করছে। তো তারা পজিটিভ ইম্প্যাক্ট, নাহলে আমি 11 সাল থেকে 24 সাল পর্যন্ত একটা ডোনার একটা প্রতিষ্ঠানকে একটা প্রজেক্টকে কন্টিনিউয়াসলি সাপোর্ট কেন দিয়ে যাচ্ছে? তাদেরও পলিসি চেঞ্জ হচ্ছে, তাদেরও ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, তারপরও সামহাও আমাদেরকে কোনো না কোনো ভাবে সাপোর্টের মধ্যে রাখছে।
অ্যাকশন এইড আমাদেরকে 2001 থেকে 2008 পর্যন্ত থিয়েটার থেরাপি সেন্টার অফ দ্য ডিজেবল নামে, যদিও এখন আমরা ডিজেবল বলি না, পার্সন উইথ ডিসেবিলিটিস বলি, এই সেন্টারটা পরিচালনার জন্য অর্থায়ন করেছে। পরে তাদের পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমাদের এনজিওর রেস্ট্রিকশন নাই, সে কারণে ফান্ডিং করতে পারে উইথড্র করেছে। তা আমরা বসেছিলাম অন্য ডোনার, আমরা আর্ন করেছি। আপনার মানুষের জন্য ফাউন্ডেশন 10 জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী নিয়ে ব্যক্তিকে নিয়ে একটা গ্রুপ করেছে। সেখানের মধ্যে আমরা মনোলোক নামে আরেকটা উইং করেছি। এখানে ডিসেবিলিটি নিয়ে কাজ করে অ্যালায়েন্স অফ আরবান ডিপিএস ইন চিটং নামে আরেকটা প্রতিষ্ঠান আছে। তাদেরকে ডিসেবিলিটি রাইটস ফান্ড সাপোর্ট করছে মেন্টাল হেলথ ইস্যুতে সাপোর্ট দেওয়ার জন্য, ডেভেলপ করার জন্য। যারা মেন্টাল হেলথ ক্রাইসিসে আছে, আমাদের ওয়েবসাইটে দেখবেন মনোলোক নামে একটা ডকুমেন্টারি আছে। সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মনোসামাজিক প্রতিবন্ধীদের উপর কেস স্টাডি আছে। আমাদের একটা সার্ভে ছিল চট্টগ্রাম শহরের লাইফ লাইন যে রোডটা বদ্দারহাট থেকে আপনার স্থলখোলা পর্যন্ত, দুই পাশের হাইওয়ের মাঝখানে বড় ধরনের আইল্যান্ড আছে। হুম। এই আইল্যান্ডে প্রচুর মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি শুয়ে থাকে, বসে থাকে। কেউ দিগম্বর, কেউ ছালা পরে আছে, কেউ নিজের ব্যক্তিগত যত্ন নেয় না। আবার দেখা যাচ্ছে 3 মাস আছে, 3 মাস পরে সে নাই। ওই যে মোমেন্টাম চলে, সে আবার তার বাসায় ফিরে যাচ্ছে, কিংবা এখানে যখন থাকছে তখন তার পরিবারের কেউ তাকে লুক আফটার করছে, টাইমলি খাবার তাকে দিচ্ছে। আমরা এরকম সার্ভেতে পেয়েছি একজন ব্যাংকের ম্যানেজার, তার প্রাইভেট ব্যাংক অথরিটি জানে যে তার 3 মাস এই মোমেন্টামটা থাকে। তো এই মোমেন্টামতে প্রতি বছর আসতে আসতে তার কিন্তু একসময় মেমোরি লস করে, ওয়ার্ক ফোর্স ডিটোরেট করে। তাকে যদি প্রপার সাপোর্টের ভেতর দিয়ে নেওয়া যায়, পরিবার সচেতন বলে এটা সম্ভব হচ্ছে। পরিবার ওই প্রতিষ্ঠানকে কনভিন্স করেছে বলে রয়েছে যে তার জব যাবে না, কিন্তু তার ইয়ে থাকবে, লুক আফটারে থাকবে সে। আচ্ছা। মানে এগুলো ল পলিসি কিন্তু এগুলো আন্তর্জাতিকভাবে এগুলোকে পারমিট করে। তো সেই একজন জায়গায় আমাদের ল পলিসিতে ওদের জন্য সাপোর্টের জন্য চেঞ্জ করতে হবে। এবং কোন পরিবারে যদি একজন মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি থাকে, তার লুক আফটারের জন্য ফুল টাইম আরেকজন পরিবারের সদস্যের এনগেজমেন্ট তৈরি হয়ে যায়। তাহলে তো সেও তো জব মার্কেট থেকে সরে আসছে। জি। তাহলে ওই সময়ে সরকার কিংবা আমার সিটি কর্পোরেশন তাকে কোনো না কোনো ভাবে সাপ্লিমেন্ট করতে হবে ওই পরিবারকে। সেটা আমাদের ন্যাশনাল জিডিপিতে ইম্প্যাক্ট করছে। অবভিয়াসলি অবভিয়াসলি। এবং ধরেন সরকারের যে ডাটা, যে এখন 5.5 কোটি মানুষ কোনো না কোনো ভাবে মানসিক সমস্যার মধ্যে আছে, এটা করোনার আগের ডাটা। তাহলে সেই মানুষগুলোর, যারা এই 5.5 কোটির মধ্যে আমি ধরে নিলাম 2 কোটি মানুষ হচ্ছে ডিপ ক্রাইসিসে আছে, জি। তাহলে তার জন্য একজন কেয়ার গিভার পরিবারের কাউকে এনগেজ হতে হচ্ছে, অথবা কেউ একজনকে এনগেজ করতে হচ্ছে। সেটার জন্য হয় তাকে পে করতে হচ্ছে, অথবা মা কিংবা বাবা কিংবা পরিবারের গুরুত্বপূর্ণ কেউ যে আয় থেকে নিজেকে উদ্র করে এনে তার জন্য সময় দিচ্ছে। ওকে তো ফেলে দিতে পারছে না। জি। তো এই সবকিছু মিলিয়ে এটা টোটাল অর্থনীতির উপরেও কিন্তু এটা চাপ তৈরি করছে, ডিউ টু প্রপার প্ল্যানিং নাই বলে, প্রপার ইন্টারভেনশন নাই বলে, স্টিগমা তৈরি করা হয়েছে বলে। এই কুসংস্কার গুলো যদি দূর করা না যায়, আমার সংসারে এরকম একজন থাকলে তাকে আমি লুকিয়ে রাখি, কারণ আমার তার বড় ভাই বড় বোনের বিয়ের জন্য অন্য পক্ষ আসলে কিন্তু তাকে, তার কারণে ওর বিয়েটা হবে না, এই পরিবারের সাথে সম্পর্ক তৈরি করে। মানে পরিবারই পাগলের বংশ বলতে পারে। এই যে হুম। আমাদের মনস্তত্ত্ব, এখানে পরিবর্তন আনার জন্য আসলে প্রপার অ্যাওয়ারনেস, একদম মাস লেভেলে এই অ্যাওয়ারনেসটা দেয়। একজন দর্শক মাহবুব রশিদ উনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে এখনো অনেকে লজ্জার বিষয় মনে করেন। এই ভ্রান্ত ধারণা থেকে কিভাবে দূর করা যায়? এটার জন্য আসলে রাষ্ট্রীয় মিডিয়াগুলোতে
প্রচুর আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। গ্রাস রুট লেভেলে যাওয়ার জন্য আমাদের লোকসঙ্গীত আছে, আমাদের লোকনাটক আছে, সেই ফর্ম গুলোকে নিয়ে যেতে হবে, আমাদের বেতারকে ব্যবহার করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আজকে আলো থেকে এই প্রোগ্রামটা করছেন, এটা যখন পাবলিক হবে আমার মনে হয় যে তখন এটাও একটা বড় ধরনের অংশগ্রহণ হিসেবে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পরিগণিত হবে। কন্ট্রিবিউটর। সেরকম নানান অ্যাঙ্গেল থেকেই প্রোগ্রাম করতে হবে। আমার পাঠ্যপুস্তকে মেন্টাল হেলথ ইস্যুটাকে আনতে হবে। আগে তো আমরা প্রতিবন্ধী ব্যক্তির সাথে বসতাম না, পড়তাম না, যেতাম না। এখন তো স্কুলে প্রতিবন্ধী শিশুদের এনরোলমেন্টের নিয়ম হয়েছে। তো কেন না মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ইনক্লুশনের মধ্যে আনতে হবে, সোশ্যালাইজেশন তার বাড়াতে হবে। এবং কোন পরিবারে এ ধরনের শিশু থাকলে সরকার তাকে কিংবা তার জব কোম্পানি তাকে স্পেশাল ফান্ড অ্যালোকেট করতে হবে, তার জন্য সেরকম পলিসিতে নিয়ে আসতে হবে। এবং এদের নানান ধরনের ক্রিয়েটিভ এবং প্রফেশনাল এক্সপার্টিস থাকে। কেউ হয়তো গান করতে চায়, কেউ কম্পিউটারে ভালো, কেউ আরেকটাতে ভালো। যেখানে যার পোটেনশিয়ালিটি আছে সেখানে তাকে আরো বেশি ইকুইপ করার জন্য সাপোর্ট দিতে হবে। এবং এই একটা যদি প্ল্যান থাকে, প্রত্যেক ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে, কারণ প্রত্যেক মেন্টাল ইলনেসেরই হচ্ছে ইউনিক। তো তার জন্য প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল প্ল্যান করতে হবে। উন্নত বিশ্বে অনেক দেশে অপশন গুলো আছে, সিস্টেম গুলো আছে, সার্ভিস গুলো আছে, কারণ ওরা ওটাকে কল্যাণ হিসেবে দেখে, এটা তার নাগরিক অধিকার হিসেবে দেখে। হিউম্যান জাস্টিস, হিউম্যান রাইট। হ্যাঁ, সেভাবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা কোনো প্রজেক্ট ডিজাইন করার সময় ওই জিনিসগুলো আনতে হবে। আরো যদি কোনো স্পেশাল কোনো কোশ্চেন থাকে যারা আছেন এখন, সেটাও হতে পারে। আমি সব জানি না, নট দ্যাট। আমার এই গত ৩০-৪০ বছরের কর্ম অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। এবং আমি কাজ করতে গিয়ে নানান ধরনের ব্যারিয়ার ফেস করেছি। ধরেন আমি নাটকের ছাত্র, জি। নাটক তো এক ধরনের নেগলেক্টিং বিষয়, তার উপরে আবার সাইকোড্রামা নিয়ে কথা বলছি, পাগলের কথা বলছি। মানে আমি নিজেই একসময় স্টিগমাটাইজ হয়ে যাওয়ার অবস্থা ছিল। আমার খুব কাছের মানুষ থেকে, আমার ফ্যাকাল্টি থেকে, আমার ফ্রেন্ডস ফেলোদের থেকে আমি যে গ্রুপ থিয়েটার করি সেখানে এটার কোনো এক্সেপ্টেন্স নাই। এই থিয়েটারের এক্সেপ্টেন্স নাই, কারণ এই থিয়েটার সোশ্যাল ভ্যালু অ্যাড করে। ওই থিয়েটার অ্যামিউজমেন্ট এবং অ্যাওয়ারনেস অনলি তৈরি করে। তো এইটা তো মানুষের অন্তর্জাগতিক পরিবর্তন আনবার জন্য সাপোর্ট করে। এখানে ধরেন সংস্কৃতি মন্ত্রণালয় আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেন্ট্রালি আছে, উপজেলা পর্যায়ে আছে। সেখানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়াই নট আপনার থেরাপিউটিক থিয়েটারের, মিউজিক থেরাপির, আপনার পোয়েট্রি থেরাপির কোর্স ইনক্লুড করছে না? এখন প্রশ্ন হলো, কারা সেখানে ট্রেনিং দিবে, পড়াবে কারা? আমরা গত ৩০ বছরে তো কিছু মানুষ তৈরি করেছি, এখন কিছু ইউনিভার্সিটিতে এই কোর্সটা পড়ানো হয়। তাহলে তার জব মার্কেটে যাওয়ার তো একটা স্কোপ আছে, কিছু রিসোর্স তৈরি হয়েছে। অথবা সরকার দায়িত্ব নেই, ইন্টারন্যাশনাল এক্সপার্টদের এনে লং টার্ম, যদি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়কে টাকা দিয়ে এমবিবিএস ডাক্তারদেরকে 5টা মনোরোগ পড়ানোর জন্য 15 দিন রাখতে পারে, সাপোর্ট দিতে পারে, সেরকম হুকেই সরকার অ্যাপ্রোচ করুক না যে আমাদের এই সেক্টরে কাজ করার জন্য তোমরা সাপোর্ট দাও। আমাদের এখানে যে অল্টারনেটিভ মেথড গুলো মডেল আকারে তৈরি হচ্ছে সেগুলোকে আরো রেপ্লিকেট করার জন্য তোমরা সাপোর্ট দাও। এখন সরকারের ভেতরে নীতি নির্ধারণ মহলে এই প্রফেশনালের আন্ডারস্ট্যান্ডিং কিংবা এই সেক্টর নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স লোককেই রাখা হয় না, অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কি করে এই বিষয়টা ওখানে রেইজ হবে? এইটা যদি সার্ভেই হয়, সরকারের সার্ভে 5.5 কোটি লোক কোনো না কোনো ভাবে মানসিক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, সেটা কি আমার প্রোডাক্টিভিটি কমাচ্ছে না? আমি জনগণকে আমি সত্যি মনে করছি, জনসম্পদ মনে করছি,
তার মধ্যে যদি 10% মানুষ, কর্মক্ষম মানুষ আমার এই ক্রাইসিসের মধ্যে থাকে, তাকে আমি কেন আপলিফট করবার জন্য বরাদ্দ রাখবো না, সাপোর্ট রাখবো না, ট্রেনিং রাখবো না? আর এটা শর্ট মেন্টাল ইলনেস মেডিকেশন দিয়ে অ্যাড্রেস করা সম্ভব। এ এখানে একটা কারণেই তো গুরুত্বপূর্ণ অন্য বিজ্ঞানগুলো আসছে। জি সাইকোলজি কেন আসছে, কেন ক্লিনিক্যাল সাইকোলজি আসছে, কেন প্রফেশনাল সাইকোলজি গুলো আসছে, কেন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আসছে, কেন এডুকেশনাল সাইকোলজি আছে? তাহলে উন্নত বিশ্ব যদি সেরকম করে ভাবতে পারে, আমরা কেন আমাদের জনগণের শুধু ফিজিক্যাল হেলথ নিয়ে ভাববো, তার মেন্টাল হেলথ নিয়ে ভাববো না, মেন্টাল এখানে হেলথের একটা জন্য বরাদ্দ রাখবো আরে- না, আরেকটা পলিসি করবো না, একাডেমিশিয়ান তৈরি করার চেষ্টা করবো না? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা আছে এখন যে এখন আপনার এখন এই যে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত হয় নাই এমন কোনো বিষয় যে সেটা যদি পড়ানো হয়, কেননা 5.5 কোটি মানুষের জন্য মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা রাখবে না সিলেবাস? কেন এটার অল্টারনেটিভ ট্রিটমেন্ট নেই, কেন এটা আমার স্টিগমা করবে? সেরকম করে আমার শিক্ষা মন্ত্রণালয় ভাবছে না। ইন্টার মিনিস্ট্রিয়াল কোনো কোঅর্ডিনেশন কপারেশন, এখন এটা একটা হেলথ ইস্যু দিয়ে রেখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই বিষয়ক রিসোর্স তৈরি করতে হবে, সেটা তো থাকবে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির আন্ডার। এই বিষয়ক হেলথ সাপোর্ট দিবে, সেটা তো থাকবে হেলথ মিনিস্ট্রির আন্ডার। এই জিনিসগুলো বলছি দীর্ঘদিন ধরে। এখন ধরেন আজকে আমি দুটো প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করে কথা বললাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশন। সামনে আছে, এখানে থাকি, কিংবা এই দুইটা প্রতিষ্ঠানের সাথে আমরা নানান ধরনের কাজ করি বলে উদাহরণ হিসেবে আসছে। এটার জন্য আমি আবার স্টিগমাটাইজ হব কিনা, আমি এই নগরীতে থাকতে পারবো কিনা, আমি কালকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো কিনা, আমাকে সেই আশঙ্কার মধ্যে যেতে হচ্ছে না? কারণ ওই সহনশীলতা, ওই টলারেন্স প্রতিষ্ঠান প্রধানদের আছে কি, কিংবা প্রতিষ্ঠানের যারা নীতি নির্ধারণ মহলে আছে তারা সেভাবে ভাবছে কি? মানবিক যদি হতো, তাহলে আমার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কোন জায়গায় সাপোর্ট দরকার সেটা আমি, কোয়ালিটি এডুকেশনের জন্য তো পূর্ব শর্ত হচ্ছে আমার পিসফুল মাইন্ড, মেন্টালি আমার সাউন্ড রাখতে হবে আমার স্টুডেন্টকে। তো সে সাউন্ড না কেন? সে তো সারা দেশ থেকে, সারা নানান কালচার থেকে আসছে, এখানে এসে সে ক্রস কালচারের মধ্যে পড়ছে, তার অ্যাডজাস্টমেন্টের ক্রাইসিস হচ্ছে, তার আপনার এই থাকার জায়গা দিতে পারছি না প্রপারলি। আমি 30,000 স্টুডেন্ট ভর্তি করে রেখেছি, আমার থাকতে পারে 6,000, 8,000, বাকিরা কোথায় থাকে? একমাত্র বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন আছে, তার শহর থেকে ট্রেনে আসা যাওয়া তো তার 2 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা চলবে। তার তার ব্যক্তিগত জীবন কই, তার সামাজিক জীবন কই, তার পারিবারিক জীবন কই, তার সাংসারিক জীবন কই, তার সাংস্কৃতিক জীবন কই? তাহলে কিভাবে এটাকে রিকভার করা যায় সেটা তো প্রতিষ্ঠানকে ভাবতে হবে। এখন সিটি কর্পোরেশন এখানে অনেকগুলো, প্রতিটা ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠান করে রেখেছে, সে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কে দিবে? কোনো একজন শিক্ষার্থী কিংবা শিক্ষক যদি এখন সিটি কর্পোরেশনের এগনেস্টে মামলা করে হাইকোর্টের ওই রেফারেন্স ধরে, যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য তার প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সাপোর্ট এনশিওর করা, তখন সিটি কর্পোরেশন কি করবে? কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন টিচার কিংবা 5 জন শিক্ষক মিলে যদি মামলা করে, কি করবে? তো আপনার 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 মতে, আপনার ধারণা মতে যে এনজিও গুলো সারা দেশে হাজার হাজার এনজিও আছে, তাদের নিজস্ব এলাকাগুলোতে তারা কিভাবে কাজ করতে পারে, মানে যারা এই বিষয় নিয়ে কাজ করছে বা কাজ করার চেষ্টা করছে? যেমন আমি যদি আলোর উদাহরণ দিয়ে থাকি, আমরা কোস্টাল বেল্টে কাজ করছি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এসব জায়গায়। তো আমাদের ওখানে হোমলেসনেস বড় একটা বিষয়।
আনএমপ্লয়মেন্ট বড় একটা বিষয়, জিবিভি, জেন্ডার বেসড ভায়োলেন্স একটা বড় বিষয়। এই সবগুলোর আলটিমেট আউটকাম হচ্ছে আপনার মেন্টাল হেলথ, এগুলো সবই লিড করে মেন্টাল হেলথ। এবং আমি এখানে যদি আরো আরেকটু অ্যাড করি, ট্রাফিকিংও হয় বিকজ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণে। আপনার পরিবেশ, আমরা আমাদের কোস্টাল বেল্টটা হচ্ছে আপনার ফ্লাড প্রোন এলাকা, টর্নেডো, সাইক্লোন, এগুলো সব হচ্ছে। তো এখানে লোকজন ইকোনমিক্যালিও ডিসঅ্যাডভান্টেজ, মেন্টালিও ডিসঅ্যাডভান্টেজ, ইমোশনালি ডিসঅ্যাডভান্টেজ, ফিজিক্যালিও ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা আমাদের মতো অর্গানাইজেশন যারা কাজ করতে চাই মেন্টাল হেলথ নিয়ে, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের কি করা উচিত, কিভাবে আগানো উচিত? অবশ্যই তার একদম নীতি নির্ধারণ থেকে একদম ইমপ্লিমেন্ট লেভেলে যেসব কর্মী, কর্মকর্তা, ম্যানেজমেন্ট আছে, তাদের প্রথমে হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এটা প্রোডাক্টিভিটির উপর, এটা স্পন্টিনিটির উপর, এটা ক্রিয়েটিভিটির উপর, এইটা আমার ফিজিক্যাল এবং আপনার অবকাঠামোগত জায়গায় কিভাবে ইম্প্যাক্ট ফেলে, সেটার অ্যানালাইসিসটা পরিষ্কার করে বোঝাতে হবে। তার জন্য আপনাকে কিছু বরাদ্দ রাখতে হবে। আপনি কর্মীর, অর্গানাইজেশনের সক্ষমতা বাড়ানোর জন্য নানান ধরনের বরাদ্দ রাখছেন, এই ইস্যুটা বাদ দিয়ে কেন করছেন? যেটা ক্রস কাটিং ইস্যু। এতদিন বলা হতো যে জেন্ডারটা একটা ক্রস কাটিং ইস্যু, সবকিছুকে জেন্ডার লেন্স দিয়ে দেখতে হবে। অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এখন বলছে যে না, এটা মেন্টাল হেলথের লেন্স দিয়ে দেখতে হবে। তা আপনি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার হবেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হবেন, আপনার সেখানে মিনিমাম নো হাউ থাকবে না, তাহলে কি করে হবে? এবং আপনার অফিসে যে কর্মী সম্পৃক্ত বিভিন্ন প্রজেক্টে কিংবা ভলেন্টিয়ার হিসেবে, তাদেরকে যদি আপনি প্রপার মেন্টাল হেলথ সাপোর্ট দিতে পারেন, সার্ভিসের মধ্যে রাখতে পারেন, আপনার কাজের কোয়ালিটি বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। সে ৯টা ৫টা কলম পেশা অফিসার হবে না, কর্মী হবে না। ওই পিরিয়ডে সে নিজেকে কিভাবে স্বতঃস্ফূর্ত রাখবে, ক্রিয়েটিভ রাখবে, সেটার যখন সে পলিসির প্রক্রিয়াগুলো জেনে যাবে, মেট্রিক্স গুলো বুঝে যাবে, তখন সে আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভ সার্ভিস দিবে। এবং সে যাদের নিয়ে কাজ করছে, তাদের সেই প্রোডাক্টিভিটির কনটেক্সটটাকে সে তার ক্যালকুলেশনে আনবে, তার প্ল্যানিং এ আনবে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানকে আমি বলবো যে শুরুতেই তার কর্মী, কর্মকর্তা, ম্যানেজমেন্ট, তাদেরকে আসলে এই লেসন লার্নের ভেতর দিয়ে নিতে হবে। আচ্ছা। আমাদের কামার বানু আপা এখন কানাডা থাকে। আমরা আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 97 সালে গঠিত হয়েছে। ম্যাডাম আমাদের সাথে 2004 থেকে সম্পৃক্ত আমাদের এক্সিকিউটিভ বডিতে ছিল। এখন হয়তো দেশের বাইরে ওনার প্রফেসরশিপ শেষ হওয়ার পরে ফ্যামিলির কারণে উনি কানাডায় থাকেন। এখনো আমাদের নানানভাবে সাপোর্ট দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন, ফিনান্সিয়ালি সাপোর্ট দেন, আমাদের বিভিন্ন ফিল্ড প্রজেক্ট গুলো চালানোর জন্য কন্ট্রিবিউশন করেন। উনি আমাদের প্রসেসে থাকার কারণে হয়তো যে না, এই প্রতিষ্ঠানের কাজের ধরনটা এমন, ইম্প্যাক্টটা এমন, উনি দেশের বাইরে থাকলেও সামহাও আমাদেরকে অ্যাসিস্ট করে যাচ্ছে। এরকম আমাদের অনেক ফ্রেন্ডস, ফেলোস, ফিলোসফার আছে যারা আমাদেরকে নানানভাবে সাপোর্ট করছে। কেন? এই প্রসেসের ভেতর ছিল বলে। এখন আপনি সারা দেশ থেকে উৎসকে কেন বেছে নিবেন? মানে এই কথা বলার জন্য, মানে কোথাও না কোথাও আমাদের কাজের ধরনটা, প্রক্রিয়াটা, প্রকরণটা অনেক বেশি প্রো পিপল, ইউনিক এবং ইন্টারভেনশনের জায়গায় আলটিমেট সাস্টেনেবল চেঞ্জ যদি মানুষের আনতে চায়, তাকে এই সাপোর্ট তার জন্য এনশিওর করেই আমার অন্য পরিকল্পনা করতে হবে। তা আপনার সাথে আমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা হয়। আমাদের ধরেন জাস্ট এই সেপ্টেম্বরে শেষ হবে একটা প্রকল্প, এটা ফ্রি প্রেস আনলিমিটেড ইউরোপিয়ান কমিশন ফান্ডিং। আমরা এখানে 2টা পত্রিকা এটার পার্টনার।
সুপ্রভাত বাংলাদেশ, জাতীয় পত্রিকা সংবাদ এবং ডেটাপুল নামে ঢাকার একটা অর্গানাইজেশন যারা ডেটা নিয়ে কাজ করে, ডেটা ফর অ্যাডভোকেসি ওদের মতো। আমাদের এই প্রজেক্টে যারা জিবিভি ভিকটিম তাদের মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়ার জন্য এক্সপ্রেসিভ সাইকোথেরাপি একটা কোর প্রোগ্রাম, সেটা নিয়ে পত্রিকাগুলো রিপোর্ট করছে। ধরেন আজকে ন্যাশনাল ডে, মেন্টাল হেলথ ডে, আমাদের পার্টনার দুইটা তো অবশ্যই সম্পাদকীয় করেছে। তা ওরা এই প্রসেসে থেকেছে বলে ওদের এটা নো হাউ, ট্রেনিং, সিটিং, মিটিং, কমিউনিটির সাথে যুক্ত হয়েছে বলে ওদের এখানে দায়িত্বপ্রাপ্ত জার্নালিস্ট আছে। তো এরকম করে মডেল তৈরি করতে হবে। অন্য পত্রিকাগুলোর সম্পাদক থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের সংবাদ কর্মীদেরকে ওরিয়েন্টেড করতে হবে। না হলে সে তো রিপোর্ট করার সময় অমানবিক শব্দ ব্যবহার করে। তো সেই জায়গা থেকেও কাজ করার একটা বড় সেক্টর হচ্ছে মিডিয়া। মিডিয়াকেও আসলে মেন্টাল হেলথ ফ্রেন্ডলি করতে হবে এবং এখানে যেন অনার রেখেই রিপোর্টিং করতে পারে, শব্দ চয়ন, বাক্য গঠন কিভাবে করবে সেটার জন্য ট্রেনিং আছে। এবং আমাদের এই প্রজেক্টের এন্ড হচ্ছে পত্রিকায় প্রকাশিত মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের উপর। ঢাকায় হবে একটা প্রতিযোগিতা, চট্টগ্রামে হবে একটা প্রতিযোগিতা। 10 অক্টোবর মেন্টাল হেলথ ডেতে আমরা সেই নির্বাচিত রাইট আপের যে প্রতিবেদক তাকে পুরস্কার দিব। এই প্রজেক্টের একটা গ্র্যান্ড মানি আছে। এগুলো এক ধরনের এনকারেজ, সেটার ইম্প্যাক্ট দিয়ে আলটিমেটলি কমিউনিটিতেই পড়বে। সেটা আমাদের পলিসি মেকারদের, চেঞ্জারদের নলেজে নেয়ার জন্য আমরা হয়তো এই পথটা বেছে নিয়েছি। এটা এফেক্টিভ এবং আমরা মনে করছি যে আমরা আমাদের যে অ্যাডভোকেসির জায়গা সেটা আমরা রিচ করতে পারবো। এবং আমাদের এই প্রজেক্টের টোটাল ডাটা নিয়ে ডাটা বেসড একটা রিপোর্ট আলাদা তৈরি করবে ডাটাপুল, যেটা বিভিন্ন মিডিয়া এটাকে পাঠানো হবে, বিভিন্ন ডোনারদেরকে পাঠানো হবে, গভর্নমেন্টকে পাঠানো হবে যে আমরা এই প্রজেক্ট পিরিয়ডে এতগুলো সাপোর্ট দিয়েছি, এর মধ্যে এতজন নারীকে আমরা মেন্টাল হেলথ চ্যালেঞ্জ পেয়েছি, তাদেরকে আমরা এইটুকু সাপোর্ট দিতে পেরেছি। তাহলে বাকি আমাদের যারা কাভারেজে আনতে পারি নাই তাদের অবস্থা কি? সেটাকে কম্পেয়ার করে আমাদের দাতা সংস্থারা এগিয়ে আসতে পারে। এটার জন্য আমরা অ্যানোনিমাস রিপোর্টিং এর একটা টুলস ডেভেলপ করেছি এই প্রজেক্ট থেকে। যে কেউ তার পরিচয় গোপন রেখে ওখানে ইনফরমেশন দিতে পারবে। সে কি ধরনের সাপোর্টের নিডে আছে, লিগেল সাপোর্টের নিডে আছে, না মেন্টাল হেলথ সাপোর্টের নিডে আছে, না ফিনান্সিয়াল সাপোর্টের নিডে আছে, সে ওখানে উল্লেখ করতে পারবে। তার পরিচয় গোপন রেখেই আমরা তাকে রিচ করবো। আমরা আমাদের ডোনারদেরকে, আমাদের যারা মিডিয়া পার্টনার তাদেরকে আমরা সেভাবে জানাচ্ছি, তাদের নাম গোপন রেখেই আমরা সে প্রতিবেদনগুলো করব। মিডিয়ার কথা বলেছিলেন আপনি। জি। আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে আহ, খুব জনপ্রিয় একটা মুভি আমির খানের, এটা হচ্ছে তারে জামিন পার। মেন্টাল হেলথ নিয়ে একটা ফিল্ম রিলিজ করা ছিল, তা হচ্ছিল 2007 সালে। ডিয়ার জিন্দেগি নামে আর একটা মুভি আছে, সেটাও অনেক জনপ্রিয় 2016 সালে। আমাদের দেশে আমি যদি আহ, আপনার ওটার উপরে অ্যাড করি, আমাদের দেশে মিডিয়াতে মেন্টাল হেলথ নিয়ে, চাইল্ড মেন্টাল হেলথ, উইমেন মেন্টাল হেলথ, অর ইন জেনারেল মেন্টাল হেলথ নিয়ে কোনো ধরনের নাটক নেই, কোনো ধরনের মুভি নেই। এগুলো পাবলিক অ্যাওয়ারনেস হতে বাড়াতে পারে এবং বাড়াবে যদি প্রপারলি ডিরেক্ট করা হয়, প্রপারলি যদি প্রমোট করা হয়। মিডিয়া অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। এটা নিয়ে আপনি পাবলিক পারসেপশন অল্টারও করতে পারেন, আপনি পাবলিক পারসেপশন চেঞ্জও করতে পারেন, ইমপ্রুভও করতে পারেন, অল্টারও করতে পারেন। এখন আমার মনে হয় এই মিডিয়াতে এই ছোট ছোট নাটক বলেন, আপনাদের আমাদের দেশের নাটক তো বড় কালচার, আমাদের দেশের নাটক কিন্তু পাশের দেশে ভারত, পশ্চিমবঙ্গেও দেখে। মুভি বলতে পারেন, মুভি নিয়ে কোনো কাজ করা হয় না। এই যে উদাহরণস্বরূপ জি ফিল্ম থেরাপি বলে এক্সপ্রেসিভ সাইকোথেরাপির একটা কম্পোনেন্ট আছে। জি ফিল্ম থেরাপির কম্পোনেন্টকে ব্যবহার করে যদি ভিডিওগ্রাফি, ফিল্ম মেকিং করা হয়, সেটা যদি পাবলিকলি সার্কুলেট করা হয়, সেটাও কিন্তু মেন্টাল হেলথ ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এখন আপনি ভারতের যে ফিল্মের উদাহরণ দিচ্ছেন, সেরকম ক্লাউন থেরাপিস্ট
যিনি আছেন তার জীবনী নিয়ে একটা ফিল্ম আছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। মানে তাহলে ক্লাউনিং এর মাধ্যমে মানুষের মনস্বাস্থ্যকে কি করে ইমপ্রুভ করতে হয়, উনি এই পলিসিটা ডেভেলপ করেছেন। তো সেটাকেও আমরা কিভাবে ওই ফিল্মটা কিভাবে আমাদের একদম মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে পারি, সেটা দেখা যেতে পারে। কোনো অর্গানাইজেশন এটা দায়িত্ব নিতে পারে, সন্ধ্যার পর বাজারে হাটে ঘাটে এ ধরনের ফিল্মগুলো, এ ধরনের নাটকগুলো স্পেশালি বানানো হবে, সেগুলো দেখানো যায়। আমাদের ওয়েবসাইটে দেখবেন মন বুড়ি নামে একটা ছোট নাটিকা আছে, যেখানে একজন অ্যাডোলেসেন্ট মেন্টালি ডিস্টার্ব হয়ে এডুকেশন থেকেই সে নিজেকে উজ্জ্ব করেছে, ডিউ টু তার প্যারেন্টস এর মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নাই, কনসিডারেশন নাই। ওনার সন্তান এভাবে সারভাইভ করছে, সেটা তাকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উজ্জ্ব করতে বাধ্য করে দিচ্ছে। সেটা না দেখে সে যাদের দ্বারা ভিক্টিমাইজড হয়েছে তাদের এগনেস্টে ব্যবস্থা নেবে, এই বোধটাই আমার গার্ডিয়ানের। এবং এই ক্ষেত্রে কাপল থেরাপি কিভাবে ভূমিকা রাখতে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার শ্যাডো থেরাপি কিভাবে ভূমিকা রাখতে পারে, প্লেব্যাক থিয়েটার সেশন কিভাবে ভূমিকা রাখতে পারে, আমাদের ওই প্রজেক্টের কাজের একটা অংশ। এখন আমাদের এই ধরনের কাজের একসেপ্টেন্স সবসময় সব জায়গায় থাকে না। এটাও আমাদের ওই যে মাইন্ডসেটের কারণ। তাহলে সেই মাইন্ডসেটের জন্য তো কাজ করতে হবে। মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য টুয়ার্ডস পজিটিভ অন মেন্টাল হেলথ ইস্যু, কেয়ার, সার্ভিস, স্টিগমা, এগুলো নিয়ে কাজ করতে হবে। তার জন্য আসলে আমার পলিসি মেকারদের নিয়ে ডায়লগ করা দরকার। আপনাদের পাবলিক থিয়েটার প্লে, আপনাদের একটা প্রজেক্ট ছিল, আপনারা করেছিলেন যে জনগণের সামনে আপনারা একটা থিয়েটার প্লে করেন, সোশ্যাল ইস্যুর এইটাকে আমরা উপরে, বলি কি মিটিং প্লে বলি, মিটিং প্লে। সভা নাটক। ওটাকেও কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে হ্যাঁ, ওই এনজিও গুলো যদি। অ্যাপ্রোচটাই ইউটিলাইজ হতে পারে। ইন্টারেকশনের ভেতর দিয়ে ওই সভায় যারা থাকবে কমিউনিটি পিপল, তাদের একটা কমন কনসেনসাস তৈরি হবে যে এইটা একটা বিষয়, আমাদের জীবন জগৎ সামাজিকতার অংশ, এইটাকে আমরা এতদিন এভাবে নেগলেক্ট করতাম, এখন এটা করা ঠিক হবে। এরকম একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে ওই অ্যাপ্রোচে যদি আমরা কমিউনিটিকে রিচ করতে পারি। এটা এক প্রকার যাত্রা পালার মতো হবে, মানুষ এটা যাত্রা হ্যাঁ, হিসেবে দেখবে। এবং অবভিয়াসলি এখন একটা সোশ্যাল ইস্যু। যাত্রা যাত্রা আয়োজন করতে হলে যে ধরনের মঞ্চসজ্জা, যে ধরনের ম্যানেজমেন্ট, কস্টিউম, মহড়া, ফিনান্সিয়াল এনগেজমেন্ট তৈরি হবে, আমাদের এই অ্যাপ্রোচে অত টাকা লাগবে না, কিন্তু আমরা অনেক তার চাইতে অনেক বেশি অ্যাচিভ করতে পারবো। জি। আপনাকে ধন্যবাদ যে প্রসঙ্গটা তুলেছেন। জি। কারো দর্শক যদি জি। এখানে আর কেউ আছেন এরকম, আপনাদের অভিজ্ঞতা বলতে পারেন, প্রশ্ন করতে হবে না। জি। এই সেক্টরিয়াল ফিলিংস শেয়ার করতে পারেন, অবজারভেশন শেয়ার করতে পারেন। যদি কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই, আমাদের এখন যারা উপস্থিত আছেন অনেকেই ছিলেন, তারা এখন চলে গেছেন, তো যারা উপস্থিত আছেন তারা যদি চান, ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আর যদি তা না হয়, আমরা কিছু সময় 1 মিনিট অপেক্ষা করি সবার জন্য, যদি ওনারা কিছু অ্যাড করতে চান। কোনো কমেন্টস থাকলে কমেন্টসও দিতে পারেন। আচ্ছা, প্রতিযোগী একটা ইন্টারেস্টিং প্রশ্ন, জি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কিভাবে? এখন এটা যদি একটু একটু ক্ল্যারিফাই করতেন, জনাব মাহবুব রশিদ, যে আপনি কি ধরনের প্রতিযোগিতার কথা বলছেন। আচ্ছা, তবে আমি আমরা অপেক্ষা করছি, যদি কেউ ওনারা
কেউ বলেন, ইনপুট দেন তো অবশ্যই খুব ভালো। আচ্ছা, প্রতিবেদনের প্রতিযোগিতা, সম্ভবত ফিল্মোগ্রাফির কথা বলছেন উনি। প্রতিবেদনের প্রতিযোগিতা। এটা আমি পুরোপুরি বুঝতে পারিনি উনি কি বিষয়কে মেনশন করতে চাইছেন। সেটা হচ্ছে প্রতিযোগিতা যদি বলেন যে আমি এনজিও গ্র্যান্ট কালেক্ট করার জন্য যে প্রতিযোগিতা জি। আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, এনজিও গুলোর মধ্যে টিকবো কেমন, যদি বিষয়টা যদি এরকম আপনি বুঝিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনার প্রজেক্টে যদি মেন্টাল হেলথ ইস্যুটা ইনক্লুড থাকে, ইনবিল্ড থাকে, বরঞ্চ আপনি এটা আপনার প্রতিযোগিতায় আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। আর অন্য কোনো মিনিং যদি করে থাকেন, এই যে আমি যেটা বলছিলাম যে সাংবাদিকদের প্রতিবেদন নিয়ে প্রতিযোগিতা হবে, সেটা হচ্ছে জি জি জি, সাংবাদিকদের থ্যাংক প্রতিবেদন। ইউ। হ্যাঁ, এই প্রতিযোগিতায় আপনি যদি কোনো সংবাদকর্মী হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো যে প্রতিযোগিতায় অংশগ্রহণটা বড় কথা, আপনি পুরস্কার পাবেন কিনা, প্রথম হবেন কিনা, আপনার প্রতিবেদনটা সেটা বড় কথা না। কিংবা এই যে জার্নির ভেতর দিয়ে আপনি নিজেকে নেবেন, এটাও কিন্তু আপনার এক ধরনের ক্যাপাসিটি তৈরি করবে। অন্য ৮-১০ জন জার্নালিস্টের চাইতে আপনি স্বতন্ত্র হয়ে উঠবেন আপনার ওই ধরনের প্রতিবেদনের কারণে। মানে পুরস্কার পেতেই হবে সেভাবে চিন্তা না করে আপনি এভাবে যদি চিন্তা করেন, আপনি বলছেন যে আমি সাংবাদিক তো না বললাম। সাংবাদিক না, আমি বাদ। আচ্ছা, আ- আরো স্পেসিফিক যদি কারো কিছু বলার থাকে। তাহলে মুস্তফা ভাই, আজকে আমরা এখানেই সমাপ্তি টানতে পারি, কারণ আমাদের যারা আপনাকে অনেক অন্যান্য ধন্যবাদ। অন্য অনেক এ ধন্যবাদ, সময় ধরনের একটা দিয়েছেন। এ ধরনের একটা দিনে এ ধরনের একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আ অনেক কিছু আমি রিকল করতে পেরেছি আপনার প্রশ্ন করার ধরন, জি এবং সেক্টরিয়াল নানান বিষয়কে আমরা এখানে অ্যাড্রেস করার সুযোগ পেয়েছি। জি। এইটা যদি আমাদের ২-১ জন পলিসি মেকারদের শ্রবণ গ্রহণযোগ্যতা পায়, তাহলে হয়তো জি। তার মনোজগতে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। সেটা সেক্টরের জন্যই হেলদি সাপোর্টিভ মুড ক্রিয়েট করবে বলে আমি মনে করি। আমরা একটা ধন্যবাদ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আলোকে, ধন্যবাদ আপনাকে। এটা একটা ধন্যবাদ যারা কন্ট্রিবিউটিং। জি। এতক্ষণ ধরে আমাদের এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন শ্রবণ দর্শকদের ইন্দ্রিয়কে ধন্যবাদ জানাচ্ছি। পীড়া দিয়েছেন তাদেরকে। আহ, যারা ছিলেন, এটা অবশ্য আমাদের আমরা আপলোড করে দিব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শুধু ইতিহাসই না, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি বলা চলে। আমাদের এই ছোট যে আলোচনা সভায় মুস্তফা ভাই আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু ইনফর্ম করেছেন, যেগুলো আমরা নিজেদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে আমরা যদি কোনো প্রতিষ্ঠানে হয়ে কাজ করি, এবং প্রতিষ্ঠানের বাইরেও ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমরা এগুলোতে ব্যবহার করতে পারবো। এবং উনি অনেকগুলো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন এনজিওগুলোর জন্য, কিভাবে তারা নিজেদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বাড়াতে পারবে। এবং উনি উনি যে বলছেন যে পলিসি মেকারদের উনি বারবার বলছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা আমরা ইনশাল্লাহ আপলোড করব, এটা আলতাফ পাবলিক ভাই, ভিউতে থাকবে। জি সম্পূরক একটু যুক্ত করতে চাই শেষ করবার জি আগে। আহ, দেশে টানা গত ১৭ বছর ধরে একটা এনজিও মমতা চট্টগ্রামের জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পেয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই তাদের স্বাস্থ্যসেবাটা সেই মানে। জি মমতা নামে এনজিও, তারা ১ বছরের জন্য একটা প্ল্যান চেয়েছে আমাদের কাছে। কারণ তাদের কিছু সিটিং এ যাওয়ার সুযোগ হয়েছে। মানে বলেছি যে মেন্টাল হেলথ কে বাদ দিয়ে জাতীয় পুরস্কার দেয়া হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠানের ক্যাপাসিটি আছে, হোয়াই নট আপনারা মেন্টাল হেলথ উইংটাকে ডেভেলপ করছেন।
ওরা আগামী ১ বছরের জন্য আমাদের কাছ থেকে একটা প্ল্যান চেয়েছে। জি। তো ধরেন এই প্রতিষ্ঠান এই প্ল্যানে কি আছে? এই প্ল্যানে হচ্ছে কর্মী-কর্মকর্তাদের মেন্টাল হেলথ চ্যালেঞ্জ গুলোকে আইডেন্টিফাই করা এবং কিছু ২০ জন কর্মী-কর্মকর্তাকে ডেভেলপ করা। যারা এরপরে এই ধরনের সার্ভিস দিতে পারবে। এতে হচ্ছে তাদের ক্যাপাসিটি যখন থাকবে তারা ডোনারকেও বলতে পারবে যে আমাদের এই ক্যাপাসিটিও আছে। আমাদের সেন্টারগুলোতে আমরা এখন এই সাপোর্ট গুলো দিতে পারব। এই ২০ জন ২০ টা সেন্টারে কাজ করলে কিংবা ২০ টা অন্য প্রজেক্টে তারা নানানভাবে যদি এনগেজ হয়, তাহলে তো ওই অর্গানাইজেশনের রাইটস হোল্ডার্সরা অনেক বেশি সাপোর্ট পাবে এবং আসলেই যে একটা কম্প্রিহেন্সিভ হেলথ সাপোর্ট মমতা দিচ্ছে সেটাও এস্টাবলিশ। অসাধারণ, গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ মুস্তফা কামাল যাত্রা সাহেব এবং আমাদের যারা শ্রোতারা ছিলেন, দর্শক ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং আশা করি আমরা এটা আপলোড করব এবং এটা প্রমোট করব, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এসেছে এবং এই সর্বশেষে উনি যে ইনফরমেশন দিয়েছে মমতার বিষয়, সেটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য অর্গানাইজেশন তাদের জন্য একটা স্টাডি কেস হতে পারে মমতার প্রজেক্ট। তো ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে এতটুকুই সমাপ্ত। শেষ মুস্তফা ভাই, শেষ হইলেও হইল না শেষ। শেষ অনেক কিছুই, এটা আমরা সারাদিন, আহ এটা এমন একটা বিষয় যে সারাদিন আমি আমি আলোচনা যার প্রতি আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেষে আরেকবার শ্রদ্ধা নিবেদন করছি, জি। যার মৃত্যু দিবসকে কেন্দ্র করে বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস গত ১৮ বছর ধরে বেসরকারিভাবে পালন হচ্ছে। ২১ সাল থেকে সরকারিভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কিন্তু এরকম একটা সম্মানের দিবস স্থান তার নামে হবে, এই প্রত্যাশা থেকে মানসিক মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের সপক্ষে কাজ করেন, অবস্থান নেন। তো এরকম যারা যে জায়গা থেকে যেভাবে কাজ করছেন তাদেরকে বলবো যে আরো মানবিক হয়ে, দায়বদ্ধ হয়ে যে কাজটা করছি সেটা যেন মেন্টাল হেলথটাকে কনসিডারেশনে নিয়ে করি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব।